we will start to discuss John Keats's famous ode on a Grecian urn. This ode was published in the year 1819. 1819 is called the Ode year. 1819 is called the Ode year. কেন এটাকে ওড ইয়ার বলা হয়? ওড টু আ নাইটেঙ্গেল, টু অটাম, ওড অন আ গ্রেসিয়ান আর্ন, ওড অন মেলানকোলি, টু সাইকি, যে ওডগুলো বললাম এই প্রত্যেকটা ওড 1819 সালে এসেছে এবং এটাকে বলা হয় দ্য ওড ইয়ার অফ জন কেটস। 1819 সালে এসেছে, ঠিক আছে। এটা 1819 সালে কোথায় প্রকাশিত হয়েছে? ইন দ্য ম্যাগাজিন, যার নাম হচ্ছে অ্যানালস অফ অফ দ্য ফাইন আর্টস। আই রিপিট, in the magazine called Annals of the Fine Arts. এতে এই ওডটা প্রথমবারে এসেছিল বা পাবলিশড হয়েছিল, ঠিক আছে, 1819। হোয়াট ইজ অ্যানালস অফ দ্য ফাইন আর্টস? ইট ওয়াজ অ্যান আর্লি 19th century British art periodical. It was an early 19th century British art journal. It was devoted to painting. It was devoted to architecture. It was devoted to aesthetic criticism. Yes or no? This journal was founded in the year 1816. এই জার্নালটা তার জার্নি শুরু করেছিল 1816 সালে। এই জার্নালটা প্রকাশিত, মানে এই কবিতাটা প্রকাশিত হয়েছে এই জার্নাল বা এই ম্যাগাজিনটার 1819 তোমার কি বলবো এই সালটাতে এটা প্রকাশিত হয়েছিল। নাও আমি তোমাদেরকে এই দেখো, ওডের যদি ওড তুমি ডিটেল জানতে চাও আমি এখন বলছি, কিন্তু আমার ইউটিউবে ওড টু আর নাইটেঙ্গেলের শুরুর 20 মিনিট একটু শুনবে, ক্লাস 1-এর শুরুর 20 মিনিট, তাতে ওডের একদম ডিটেল অ্যানালাইসিস করা আছে ওতে। ব্যাপারটা বোঝা যাচ্ছে? রিকোয়েস্ট এভরিবডি টু ওয়াচ দ্য ফার্স্ট ক্লাস অফ ওড টু আ নাইটেঙ্গেল, অনলি ফার্স্ট 20 মিনিটস। দেয়ার আই ডিসকাসড অ্যাবাউট ওড। আমি যদিও আজকে আরেকবার বলছি, ওড এই কথাটার মানে হলো সং। অ্যাকচুয়ালি ওড একটা গ্রিক ওয়ার্ড। আমি অল্প করে বলছি, তোমরা জানো আমার কাছে একটা লম্বা সিলেবাস অপেক্ষা করছে, and I have to complete that. প্রত্যেকটা টপিককে কমপ্লিট করবই, বুঝতে পারছো? তাহলে ওড এটার মানে হচ্ছে, এটা একটা গ্রিক শব্দ। এই গ্রিক শব্দটার ইংরেজি মানে হচ্ছে সং। ইন ইংলিশ দ্য ওয়ার্ড গ্রিক, দ্য গ্রিক ওয়ার্ড ওড ইন ইংলিশ মিনস সং। আমি আবার বলছি, ওড কাকে বলে? It's a long lyric poem. It's a long lyric poem বা long lyrical poem. It is stanzaic in pattern. আরেকবার, it is stanzaic in pattern. It is dignified in thoughts. It is dignified in thoughts. It is elevated in style. It is elevated in style. এবং সর্বোপরি একটা ওডের মধ্যে এ ডাইরেক্ট অ্যাড্রেস ইজ মেড। আবার বলছি, প্রত্যেকে দেখতে পাচ্ছ তো আমার বোর্ডটা? এ ডাইরেক্ট অ্যাড্রেস ইজ মেড। যদি না দেখতে পাচ্ছ ডান দিকে বুঝতে পারো, ঠিক আছে? দেখতে পাচ্ছ তো ছোট বোন? এ ডাইরেক্ট অ্যাড্রেস ইজ মেড, অর্থাৎ একটা ওডের মধ্যে একটা ডাইরেক্ট অ্যাড্রেস করা হয়। এবং এই ডাইরেক্ট অ্যাড্রেস কাকে করা হয়? কোন একটা লিভিং বিংকে করা হতে পারে, লিভিং বিংকে করা হতে পারে, কোন একটা ন্যাচারাল অবজেক্টকে করা হতে পারে, কোন একটা ন্যাচারাল অবজেক্টকে করা হতে পারে, বা যে কোনো অবজেক্ট বা যে কোনো আইডিয়াকে, অ্যাবস্ট্রাক্ট আইডিয়াকে করা হতে পারে, বুঝতে পারছো? বা যে কোনো নন লিভিং থিংকে করা হতে পারে। ঠিক আছে, একটু তাড়াতাড়ি, এত স্লো হলে হবে না। 2026-এ তুমি স্লো হাঁটতে পারো না জীবনে, ইউ হ্যাভ টু বি কুইক। তাহলে আমি আবার বলছি, ওড কাকে বলে? ওড হচ্ছে এমন এক ধরনের কবিতা যেখানে একটা ডাইরেক্ট অ্যাড্রেস করা হয়। এই ডাইরেক্ট অ্যাড্রেস কাকে করা হতে পারে? টু আ লিভিং বিং করা হতে পারে, টু একদম কথা নয়, টু আ ন্যাচারাল অবজেক্ট। এই অ্যাড্রেস কাকে করা হতে পারে? টু অ্যান অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। এই অ্যাড্রেস কাকে করা হতে পারে? নন লিভিং থিং। যেমন তুমি বলবে, স্যার ওড টু আ নাইটেঙ্গেল, এখানে নাইটেঙ্গেল একটা পাখি, তাহলে সে জীবিত, তাহলে ইট ইজ অ্যান ওড টু আ লিভিং ক্রিয়েচার। আবার যদি দেখো ওড অন আ গ্রেসিয়ান আর্ন,
আর্ন মানে কি? ঘটি। যে ঘটির ভিতরে কি রাখা হয়? ছাই রাখা হয়। কিসের ছাই? মৃতদেহের। তাহলে কি আর্ন কি? আর্ন হলো একটা নন লিভিং থিং। আর্ন হলো কি? একটা নন লিভিং থিং। আবার যদি আমরা দেখি ওড অন মেলানকলি, ওড অন মেলানকলি, এখানে মেলানকলিটা কি? মেলানকলি হলো একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। আবার যদি আমরা দেখি ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, সেখানে ওয়েস্ট উইন্ড কি? না একটা প্রাকৃতিক জিনিস, একটা প্রকৃতির অংশ। তাহলে ওড এই যে কোনো কিছুর প্রতি অ্যাড্রেস হতে পারে। সো অ্যান ওড ইজ এ লং লিরিক্যাল পোয়েম, ইট ইজ স্টেনজাইক ইন প্যাটার্ন, ইট ইজ ডিগনিফাইড ইন থটস, ইট ইজ এলিভেটেড ইন স্টাইল, এবং সর্বোপরি ওডের মধ্যে একটা ডাইরেক্ট অ্যাড্রেস করা হয়। এই ডাইরেক্ট অ্যাড্রেস করা হতে পারে ছোট ভাই, এই ডাইরেক্ট অ্যাড্রেস করা হতে পারে জীবিতর প্রতি, মৃতর প্রতি, উপস্থিতের প্রতি, অনুপস্থিতের প্রতি, প্রাকৃতিকের প্রতি, ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট আইডিয়ার প্রতি। আর কত ভাবে বলবো। ওড তিন ধরনের হয়। আচ্ছা, আরেকটা তথ্য জানিয়ে রাখি, লেখো পিন্ডার ইজ দ্য ফাউন্ডার অফ ওড। আমি আবার বলছি, প্লিজ একবার অন্তত তোমরা ওড টু এ নাইটেঙ্গেলের আমার যেটা স্টেঞ্জা 1 ক্লাস 1 করে দেখবে সাজানো আছে, বুঝতে পারছো? প্লে লিস্টে যে প্রথম ভিডিওটা 20 মিনিট একবার দেখে নাও, ওতে ওডের, বুঝতে পারছো, আনবিলিভেবল ডিটেল ডিসকাশন আমি করেছি। ব্যাপারটা বোঝা গেছে? আমাকে এখন টেক শুরু করতে হবে। জাস্ট আমি যেটুকু না বললেই নয় সেটুকু তোমাদেরকে জানাচ্ছি। যেমন হু ইজ দ্য ফাউন্ডার অফ ওড? বলো, পিন্ডার ইজ দ্য ফাউন্ডার অফ ওড। এরপরে তোমাকে বলে রাখছি ওড কত ধরনের হয়। ভাইরা, ওড তিন ধরনের হয়। ওড কত ধরনের হয়? ওড তিন ধরনের হয়। প্রথম ওডটাকে বলা হয় পিন্ডারিক ওড, বুঝতে পারছো? এতে স্ট্রফি, অ্যান্টি স্ট্রফি, ইপোড, বহু জিনিস আছে, বুঝতে পারছো? আমি আবার বলছি, তুমি টাইম নিয়ে প্লিজ একবার ওয়াচ করবে, ঠিক আছে? দ্য রেস্ট উইল বি টেকেন কেয়ার অফ। তাহলে ওডের প্রথম ক্যাটেগরিটাকে বললাম পিন্ডারিক, ঠিক আছে? এটা কার কাছ থেকে এসছে, কোন নাম থেকে এসেছে? ডেফিনেটলি তুমি পিন্ডারের নাম থেকে দেখতে পাচ্ছ। এরপরে যে ওডটা সেটা হচ্ছে হোরাসিয়ান ওড। আবার বলছি, এরপরের যে ওডটা সেটাকে তুমি বলতে পারো হোরাসিয়ান ওড। তৃতীয় ওডটাকে আমি বলবো কাউলিয়ান ওড। অনেক বইয়ে ইররেগুলার ওডও লেখা থাকে। হোরাসিয়ান ওড নামটা এসেছে হোরেসের থেকে, কাউলিয়ান ওড নামটা এসেছে আব্রাহাম কাউলের থেকে। কি বলছি বোঝা যাচ্ছে? তাহলে ঘটনাটা বোঝার চেষ্টা করবে, মনে রাখবে। সো ওড ইজ অফ হাউ মেনি টাইপস? ওড ইজ অফ থ্রি টাইপস। এন্ড হোয়াট আর দ্য থ্রি টাইপস? পিন্ডারিক ওড, হোরাসিয়ান ওড এবং কাউলিয়ান ওড। ক্লিয়ার হচ্ছে আইডিয়াটা? তাহলে মনে রাখবে, দিস পোয়েম ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যান ওড। আমরা কোন শব্দটা পড়ালাম এতক্ষণ অবধি? শুধুমাত্র একটা শব্দ পড়ালাম, এবং সেই শব্দটার কি নাম? সেই শব্দটার নাম হচ্ছে ওড। আমরা জানালাম ওড ইজ এ লং লিরিক পোয়েম, ওড ইজ স্টেনজাইক ইন প্যাটার্ন, ওড ইজ এলিভেটেড ইন থটস, ওড ইজ ডিগনিফাইড ইন স্টাইল। ইন অ্যান ওড একটা ডাইরেক্ট অ্যাড্রেস করা হয়। আমি জানালাম পিন্ডার ইজ দ্য ফাউন্ডার অফ ওড। আমি জানালাম ওড ইজ অফ থ্রি টাইপস, পিন্ডারিক ওড, কাউলিয়ান ওড, হোরাসিয়ান ওড। কি বলছি বোঝা যাচ্ছে? এরপর আমি আস্তে আস্তে জানাবো এই শব্দটার মানে কি। তার আগে অবশ্যই কম্পোজিশন বা এই অ্যানালস অফ ফাইন আর্টস এগুলোকে নিয়ে আমরা আলোচনা করেছি। কি বলছি বোঝা যাচ্ছে? এরপরে আমরা যে ওয়ার্ডটাকে নিয়ে জানাবো, এবং সেই ওয়ার্ডটা হচ্ছে কি? সেই ওয়ার্ডটা হচ্ছে গ্রেসিয়ান। আরেকবার বলবে, সেই ওয়ার্ডটা কি আছে? সেই ওয়ার্ডটা হচ্ছে গ্রেসিয়ান। মনে রাখবে, গ্রেসিয়ান মানে গ্রিক। আমি আবার বলছি, গ্রেসিয়ান শব্দের মানে হলো গ্রিক, ঠিক আছে? গ্রেসিয়ান শব্দের মানে জেনে রাখো, প্রত্যেকটা ওয়ার্ডের মানে বুঝতে হবে। গ্রেসিয়ান মানে সামথিং রিলেটেড টু এনসিয়েন্ট গ্রিস। আমি বুঝতে পারছি না, বলো। সামথিং রিলেটেড টু এনসিয়েন্ট গ্রিস, অর্থাৎ কোনো কিছু যা এনসিয়েন্ট গ্রিসের সাথে রিলেটেড, তাকে আমরা গ্রেসিয়ান বলবো, ঠিক আছে? এর পিপল, বুঝতে পারছো, মানে গ্রিসের লোকেদের সোসাইটি, বুঝতে পারছো, ওখানের লোকেদের আর্ট, ওখানের লোকেদের কালচার, ওখানের লোকেদের ল্যাঙ্গুয়েজ, ওখানের লোকেদের রাইটিং স্টাইল, এই সমস্ত কিছুকে আমরা কি বলতে পারবো? গ্রেসিয়ান। এই সমস্ত কিছুকে আমরা কি বলতে পারবো? গ্রেসিয়ান। গ্রেসিয়ানটা কি পার্টস অফ স্পিচ হচ্ছে? এটা অ্যাডজেক্টিভ হচ্ছে। কি বলছে বোঝা যাচ্ছে? মনে রাখবে, আবার বলছি, কিডসের যে কবিতাটা আছে, কিডসের যে কবিতা আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে, যার টাইটেল হলো ওড অন আ গ্রেসিয়ান আর্ন। আবার বলছি, যার টাইটেল হলো ওড অন আ গ্রেসিয়ান আর্ন। এখানে যে ওয়ার্ডটা রয়েছে, দ্য ওয়ার্ড গ্রেসিয়ান, এক্সকিউজ মি, এখানে যে শব্দটা রয়েছে দ্য ওয়ার্ড গ্রেসিয়ান, এই গ্রেসিয়ান শব্দটা কোনটাকে ডেসক্রাইব করছে? এটা ডেসক্রাইব করছে দ্য ভেস।
তুমি বলবে স্যার ভেস মানে কি? এটাই হচ্ছে আর্ন। পারলে বুঝতে? এটাই হচ্ছে ভেস বা এটাই হচ্ছে আর্ন। এবং কবি কি বলছেন? এই ভেস বা আর্নটা বিলং করছে কোন জায়গায়? বলো। বিলঙ্গিং টু এনসিয়েন্ট গ্রিক সিভিলাইজেশন। কবি কি বললেন? এই যে পার্টিকুলার আর্নটা, এই যে ঘটিটা, এই যে কৌটোটা, পারলে বুঝতে? এটা কোন জায়গাতে বিলং করছে? ইট বিলংস টু গ্রিক সিভিলাইজেশন। অর্থাৎ এই যে আর্নটা আছে, এটা গ্রিক সিভিলাইজেশনের আর্ন, এটা হচ্ছে গ্রিক সোসাইটির আর্ন, গ্রিক কালচারের আর্ন। পারলে বুঝতে? আচ্ছা, হোয়াট ইজ অ্যান আর্ন? আমি নিশ্চয়ই বুঝতে পারছি, একটু কুইক করতে হবে, কিছু করার নেই। আমি কোন ওয়ার্ডটাকে পড়ালাম? প্রথমে ওড, অ্যান্ড তারপরে কোন ওয়ার্ডটাকে পড়ালাম? গ্রেসিয়ান। গ্রেসিয়ান মানে আমি বললাম সামথিং দ্যাট বিলংস টু গ্রিস। অর্থাৎ আমি বললাম যে গ্রিস কথাটা থেকে গ্রেসিয়ান ওয়ার্ডটা এসছে। এরপরে আমি যে ওয়ার্ডটা পড়াবো সেই ওয়ার্ডটা হচ্ছে আর্ন। তাড়াতাড়ি। আর্ন। আর্ন কাকে বলে? না স্যার, আর্ন হলো একটা ডেকোরেটিভ কন্টেনার। আরেকবার, আর্ন কাকে বলে? স্যার আর্ন হলো একটা ডেকোরেটিভ কন্টেনার। যে ডেকোরেটিভ কন্টেনারে কি থাকে? ইট হোল্ডস দ্য অ্যাসেজ, ইট হোল্ডস দ্য অ্যাসেজ অফ দ্য ডেড, অফ দ্য ডেড। অর্থাৎ মৃত মানুষের ছাইগুলো রাখা থাকে, মৃত মানুষের ছাইগুলো রাখা থাকে। পারলে বুঝতে? কিন্তু আমি তোমাকে বলে রাখছি, হ্যালো, আমি তোমাকে একটা জিনিস ক্লিয়ার করে দিই আজকে এই কবিতায়। এই কবিতায় আর্ন শুধুমাত্র একটা কিন্তু কন্টেনার নয়। বয়েজ অ্যান্ড গার্লস, ইফ ইউ থিঙ্ক দ্যাট আর্ন ইজ জাস্ট এ কন্টেনার ইন দ্য পোয়েম ওড অন আ গ্রেসিয়ান আর্ন, তাহলে তুমি ভুল করবে। এই কবিতার মধ্যে আর্ন কি হচ্ছে বাবু? আর্ন হচ্ছে সিম্বল। বলো। আর্ন হচ্ছে সিম্বল। কিসের সিম্বল? সিম্বল অফ আর্ট, সিম্বল অফ ইমমর্টালিটি। আমি শুনতেই পাচ্ছি না। আর্ন হচ্ছে এই কবিতাতে সিম্বল। কিসের সিম্বল? সিম্বল অফ আর্ট, সিম্বল অফ, বলো, ইমমর্টালিটি। এই কবিতার মধ্যে আর্ন কি? না, আর্ন হচ্ছে সাইলেন্ট স্টোরি টেলার। এই কবিতাতে আর্ন কে? আর্ন হচ্ছে সাইলেন্ট স্টোরি টেলার। আর্ন কি করে? বিউটিকে প্রিজার্ভ করে। আর্ন কি করে? লাভকে প্রিজার্ভ করে। আর্ন কি করে? মিউজিককে প্রিজার্ভ করে। সুতরাং এই কবিতার মধ্যে আর্ন শুধুমাত্র, আমি আবার বলছি, এই কবিতার মধ্যে আর্ন শুধুমাত্র কন্টেনার অফ অ্যাসেজ যদি বলি, এক্সকিউজ মি, এই কবিতার মধ্যে আর্নকে যদি আমি শুধু কন্টেনার অফ অ্যাসেজ বলি তাহলে আমি ভুল করব। এই কবিতার মধ্যে আর্নকে কন্টেনার অফ ইটারনাল আর্ট, কি বলতে পারবো? কন্টেনার অফ ইটারনাল আর্ট। আবার বলছি, এই কবিতার মধ্যে আর্ন কি? আর্ন হচ্ছে কন্টেনার অফ অ্যাসেজ, কন্টেনার অফ অ্যাসেজ, বা আর্নকে কি বলতে পারবো? কন্টেনার অফ ইটারনাল আর্ট। সো অ্যান আর্ন ইজ এ ডেকোরেটিভ ভেসেল. It is often used to hold assage, but in literature, more particularly in this poem, it symbolizes permanence, it symbolizes artistic beauty, it symbolizes eternity, it symbolizes immortality, it symbolizes artistic beauty, it symbolizes the eternity. Something you have to keep it in mind about the significance of this particular word that is called to be, আর্ন। ঠিক আছে? এরপরে আমি উইদাউট এনি ফার্দার ডিলে লেট স্টার্ট টু রিড দ্য টেক্সট অফ দ্য পোয়েম। ঠিক আছে, চলো শুরু করছি। লাইন 1, উইদাউট এনি ফার্দার ডিলে লেট স্টার্ট টু রিড। তোমরা এখানে কি কেউ টিচমেন্ট খুলে দিচ্ছ? ঠিক আছে, এটা বারবার কেন এরকম আসছে? আই শিওর that somebody at least is, no, don't do that, don't do that. এটা আগের দিন রোমান্টিকের ক্লাসটা গেল, দেখলে তো? এটাও ইকুয়ালি গেল এই অবধি। এমন কিছু করো না যাতে আমি ডিস্টার্বড হয়ে যাই। ঠিক আছে, আবার বলছি, দাও। এখানে দাও বলতে কি বললাম? দাও বলতে ইউ। ঠিক আছে, এখানে ইউ বলতে কাকে বোঝানো হচ্ছে? আমরা বলতে পারবো ও আর্ন। ইটস অ্যান ওড। কাকে অ্যাড্রেস করা হবে? ওড টু আ নাইটেঙ্গেলে, যেমন নাইটেঙ্গেলকে অ্যাড্রেস করে পুরো কবিতাটা বলা হয়েছে। My heart aches and a drowsy numbness pains my sense as though of hemlock I had drunk or emptied some dull opiate to the drains. সেখানে যেমন ভাবে নাইটেঙ্গেলকে অ্যাড্রেস করে বলা হয়েছে, এই কবিতার মধ্যে কাকে অ্যাড্রেস করা হচ্ছে? এক্সকিউজ মি, এই কবিতার মধ্যে আর্নকে অ্যাড্রেস করা হচ্ছে। বলা হচ্ছে, হচ্ছে আর্ন তুমি কে? না, তুমি হচ্ছে স্টিল। স্টিল মানে লিখো আনচেঞ্জড। আরেকবার বলো, আর্ন তুমি কে? তুমি হচ্ছে স্টিল। স্টিল কথাটা মানে কি? স্টিল কথাটা মানে হচ্ছে আনচেঞ্জড। ঠিক আছে, স্টিল কথাটা মানে লেখো কাম।
আনরাভিসড, আনরাভিসড এই কথাটা মানে লেখো আনটাচড, পারলে বুঝতে এই কথাটা মানে লেখো পিওর। অর্থাৎ আমরা এই আর্নকে কি বলবো, এ অপবিত্র নয়, এ অপবিত্র নয়। অপবিত্র হলে তাকে রেভিস্ট বলা যেতে পারে, টাচড বলা যেতে পারে, ইম্পিওর বলা যেতে পারে। কিন্তু এখানে আমরা যে আর্নকে দেখছি, সেই আর্নকে দেখতে পাচ্ছি, ঠিক আছে, যে এই আর্ন হচ্ছে কে, আনরেভিসড ব্রাইড অফ কোয়াইটনেস। আরেকবার, আনরেভিসড ব্রাইড অফ কোয়াইটনেস, ঠিক আছে। তাহলে ব্রাইড বলতে আমরা তাকে মিস্ট্রেস হিসাবে ধরে নেব, লেডি হিসাবে ধরে নেব, লেডি লাভ হিসাবে ধরে নেব, ঠিক আছে। ভালো করে বোঝার চেষ্টা করো। আর কোয়াইটনেস, এই কোয়াইটনেস শব্দটা মানে আমরা ধরে নেব সাইলেন্স। আরেকবার, কোয়াইটনেস শব্দটা মানে কি বললাম, সো ব্রাইড ইজ দ্য সিম্বল অফ বিউটি, নিউনেস। ব্যাপারটা বোঝার চেষ্টা করো, মনে রাখবে। প্রথমে এরপরে আমি প্রথম লাইনের ওয়ার্ডগুলোকে ক্লিয়ার করে দিলাম, যে আর্ন তুমি কে, তুমি কাম, তুমি আনরেভিস এবং তুমি ব্রাইড অফ কোয়াইটনেস। আর্নকে কি বলা হয়েছে, ইউ আর কাম এন্ড কুল, ইউ আর আনচেঞ্জড, ইউ আর স্টিল, ইউ আর আনরেভিস, দ্যাট মিনস ইউ আর পিওর, ইউ আর দ্য ব্রাইড অফ কোয়াইটনেস। লাইনের ওয়ার্ড মিনিং গুলো বোঝা গেছে। এরপর আমি এক্সপ্লেনেশনে আসছি, ঠিক আছে। এক একটা জায়গাকে বোঝাবো যে কেন আর্নকে এরকম করে বর্ণনা করা হচ্ছে। প্রথমে প্রথমে আর্নকে কি বলা হয়েছে, শর্ট টার্মে জিনিসগুলো লিখে রাখবে, বাকি এসএকিউর যে কপি দেবো তাতে সব লেখা থাকবে উত্তর, ঠিক আছে। আর্নকে কি বলা হচ্ছে, আনরেভিসড বলা হচ্ছে। আনরেভিসড মানে আমরা আরেকবার ওই কথাটা বলো আমার সাথে, আনটাচড, ঠিক আছে। পিওর তো বলতেই পারো। সো আর্নকে আমরা আনরেভিসড, ঠিক আছে, আনটাচড বলতে পারবো। কেন এটা আনটাচড, কেন, কারণ এটা একই রকম রয়ে গেছে শতাব্দীর পর শতাব্দী। বুঝতে পারছো, এটা আনটাচড কেন, কারণ আর্ন একই রকম রয়ে গেছে শতাব্দীর পর শতাব্দী। তাহলে আমরা কি বলবো, ইট হ্যাজ রিমেন্ড, শুনতে পাচ্ছি না, ইট হ্যাজ রিমেন্ড আনচেঞ্জড, বলতে থাকো, ইট হ্যাজ রিমেন্ড আনচেঞ্জড ফর সেঞ্চুরিজ। আরেকবার, ইট হ্যাজ রিমেন্ড আনচেঞ্জড ফর সেঞ্চুরিজ। কি বলছি বোঝা যাচ্ছে, তার মানে আমরা কি বলতে পারবো না, নো হিউম্যান, কোনো মানুষ আজ অব্দি স্পয়েল করেনি এর বিউটিটাকে। নো হিউম্যান হ্যাজ স্পয়েলড অর অল্টার্ড ইটস বিউটি, স্পয়েলড অর অল্টার্ড ইটস বিউটি। এর যে বিউটি আছে, এর যে পারফেকশন আছে, এর যে অ্যাপ্রোপ্রিয়েটনেস আছে, আজ অব্দি কোনো মানুষ এই সৌন্দর্যকে নষ্ট করেনি। সুতরাং আর্নকে আমরা কি বলতে পারবো, একে আমরা আনরেভিসড বলতে পারবো, একে আমরা আনটাচড বলতে পারবো। কি বলছি বোঝা যাচ্ছে। এরপরে বোঝার চেষ্টা করো, তাকে বলা হচ্ছে ব্রাইড, বোঝা গেছে। এর পরের কোশ্চেনটা আমাকে আমি কি বলতে পারি এখান থেকে, যে তাকে বলা হচ্ছে ব্রাইড অফ কোয়াইটনেস। আরেকবার, প্রথম লাইনের দ্বিতীয় যে জায়গা, সেটাকে আমরা কি বলতে পারবো, যে আর্ন তুমি কে, ইউ আর দ্য ব্রাইড অফ কোয়াইটনেস, ঠিক আছে। মনে রাখবে, তাহলে আর্নকে প্রথমে ব্রাইড বলা হচ্ছে। এই ব্রাইডের কারণটা আমরা বুঝি, যে আর্ন কেন ব্রাইড, কারণ সে ইটারনালি বিউটিফুল, এ ব্রাইড অর এ মিস্ট্রেস ইজ বিউটিফুল। তাহলে যেহেতু সে ইটারনালি বিউটিফুল এবং যেহেতু সে ইটারনালি আনটাচড, আবার বলছি, হু ইজ কল্ড এ ব্রাইড, একসাথে, দ্য আর্ন ইজ কল্ড এ ব্রাইড। কেন, বিকজ সি ইজ ইটারনালি বিউটিফুল, সি ইজ আনটাচড। পারলে বুঝতে, কার মতো, লাইক এ ব্রাইড অন হার ওয়েডিং ডে। ব্রাইডকে কবে দেখা যায়, তার ওয়েডিং ডেতে দেখা যায়। ব্যাপারটা বোঝা যাচ্ছে। তার মানে জাস্ট এস এ ব্রাইড অন আর ওয়েডিং ডে, দ্য ব্রাইড ইজ বিউটিফুল, দ্য ব্রাইড ইজ আনটাচড। সে একই রকম ভাবে দ্য আর্ন ইজ বিউটিফুল, দ্য আর্ন ইজ আনটাচড। কি বলছি বোঝা যাচ্ছে। এরপরে বোঝার চেষ্টা করো, ব্রাইড অফ, কার ব্রাইড ও, কোয়াইটনেস। আরেকবার বলো, ব্রাইড অফ, বলো কোয়াইটনেস। তাহলে এরপরে আমরা তোমাকে বিয়ে বাড়িতে নিয়ে যাব, ঠিক আছে, নেমন্তন্ন পেলে, কিন্তু এটা একটা আর্টিস্টিক নেমন্তন্ন। বুঝতে পারছো, এখানে আমরা প্রথমে বউকে খুঁজে পেলাম, তার নাম আর্ন। এরপরে আমরা বরকে খুঁজবো, বরের নাম কোয়াইটনেস। পারলে বুঝতে, তাহলে লাইনটার মানে কি হলো, দ্য আর্ন ইজ ম্যারিড টু, বলো, দ্য আর্ন ইজ ম্যারিড টু সাইলেন্স। পারলে বুঝতে, আর্ন ইজ ম্যারিড টু সাইলেন্স। তার মানে ঘটনা বোঝার চেষ্টা করো, আর্নকে কেন
বলা হচ্ছে আর্নের বিয়ে হয়েছে কোয়াইটনেসের সাথে। মনে রাখবে হিয়ার ইজ এ কন্ট্রাস্ট বিটুইন হিউম্যান লাইফ অ্যান্ড আর্ট, যেখানে হিউম্যান লাইফ ইজ ফুল অফ নয়েজ, আর্ট ইজ সাইলেন্ট। হিয়ার ইজ এ কন্ট্রাস্ট বিটুইন হিউম্যান লাইফ অ্যান্ড আর্ট। কেন বলো? কারণ হিউম্যান লাইফ ইজ ফুল অফ নয়েজ বাট আর্ট ইজ এক্সট্রিমলি সাইলেন্ট। তাহলে আমি আবার বলছি, মনে রাখবে the beauty of Arn exists in its calmness. The beauty of Arn exists in its stillness. That is why the Arn is called the bride of quietness. কি বললাম? এক কথায়, the beauty of Arn exists, the beauty of Arn exists within stillness. The beauty of Arn exists within stillness and calmness. I repeat, the beauty of Arn exists within stillness and calmness. ঠিক আছে? That is why the poet imagines that the Arn is married to silence. That is why the poet imagines that, what I say, that the Arn is married to silence. Yes or no? So, the Arn doesn't speak. We understand what? The Arn doesn't speak. The Arn exists in silence. Yes or no? মনে রাখবে, এটা এক্সিস্ট করে সাইলেন্সের মধ্যে, কিন্তু এ কিছু না বললেও এ আমাদের অনেক কথা বলে যায়। তার মানে আমরা প্রথম লাইনটা থেকে কি বুঝতে পারবো? আমরা বলতে পারবো that John Keats calls the urn as, a bride of quietness. Now the poet here wants to say that the urn symbolizes eternal beauty, the urn symbolizes purity and the freshness like a bride, ঠিক আছে, who also exist in complete silence. The urn doesn't speak, ঠিক আছে, the urn doesn't speak, yet it communicates deeply through its art. The urn doesn't speak but it communicates deeply through its art. বোঝা গেছে তো? তার মানে আমরা দেখতে পাচ্ছি the first line that clearly highlights, or the first line that clearly indicates a kind of a union between beauty and silence. অর্থাৎ একটা যোগ সূত্র তৈরি হলো এই দুটো জিনিসের মধ্যে, একটা যদি বিউটি হয় এবং আরেকটা ডেফিনেটলি সাইলেন্স। এম আই ক্লিয়ার টু এভরিবডি? চলো প্রথম লাইনটাকে বাংলায় বলি। হে আর্ন, তুমি হলে আনটাচড ব্রাইড অফ কোয়াইটনেস। তুমি হলে আনটাচড ব্রাইড অফ কোয়াইটনেস, অর্থাৎ তুমি হলে ব্রাইডের মতো। ইউ আর বিউটিফুল লাইক এ ব্রাইড বাট ইউ আর আনটাচড। দ্যাট মিনস ইউ আর নট স্পয়েলড, ইউ আর নট অল্টার্ড, ইউ আর ফর এভার পিওর। এরপরে লক্ষ্য করো, বলছে তুমি হচ্ছ ফোস্টার চাইল্ড, ঠিক আছে, সাইলেন্স আর স্লো টাইমের। মনে রাখবে আর্নকে তিনি বারবার অ্যাড্রেস করছেন, আর বারবার অ্যাড্রেস করে তিনি আর্নকে বিভিন্ন ভাবে তিনি আর্নকে বক্তব্য রাখছেন, অর্থাৎ আর্নকে অ্যাড্রেস করছেন বিভিন্ন কথার মাধ্যমে। যেমন এই মুহূর্তে বললেন যে আর্ন তুমি কে? ইউ আর ফোস্টার চাইল্ড। ফোস্টার চাইল্ড মানে অ্যাডাপ্টেড চাইল্ড, ADOPTED। আরেকবার, ফোস্টার চাইল্ড কথাটা মানে কি? ঠিক আছে, তুমি হচ্ছ ফোস্টার চাইল্ড, ঠিক আছে। কার ফোস্টার চাইল্ড বলো? সাইলেন্স এবং তোমার স্লো টাইম, তাদের ফোস্টার চাইল্ড হচ্ছ তুমি। চলো কোনো টেনশন নেই, আমরা চলে যাব প্রথমে লাইন টু। লাইন টু কে আমরা আবার এসএকিউ ফরম্যাটে বুঝবো। আমাকে বলো ফোস্টার চাইল্ডকে। প্রথমে বলবে যে স্যার এই কবিতার মধ্যে আর্নকে আমরা বলতে পারবো ফোস্টার চাইল্ড, আর আপনি অলরেডি ফোস্টার চাইল্ডের মানে বলেছেন যে ফোস্টার চাইল্ড মানে হলো অ্যাডাপ্টেড চাইল্ড, ঠিক আছে। দ্বিতীয় পয়েন্ট মনে রাখবে, ফোস্টার চাইল্ড কাকে বলে আমরা তার এক্সপ্লেনেশনে যাব। আমি অবশ্যই এর একটা মানে বলে দিয়েছি, অ্যাডাপ্টেড চাইল্ড। এর মানে ডেফিনেটলি আমি বলেছি অ্যাডাপ্টেড চাইল্ড। এরপরে আমি এই টার্মটাকে এক্সপ্লেন করার চেষ্টা করব। আমি কি বলতে পারবো পারি না যে ফোস্টার চাইল্ড হচ্ছে সেই চাইল্ডটা যার রিয়েল প্যারেন্টস তাকে বড় করে না, তাকে অন্য কেউ বড় করে। সেদিক থেকে শকুন্তলাকে বড় করেছে পেট্রিয়ার কর্ণ, ঠিক আছে। তাই সেক্ষেত্রে আমরা পেট্রিয়ার কর্ণকে বলতে পারি ফোস্টার প্যারেন্ট এবং শকুন্তলাকে বলতে পারি ফোস্টার চাইল্ড। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে ঘটনা বোঝার চেষ্টা করো। তাহলে ফোস্টার চাইল্ড মানে কি? এ চাইল্ড বলো রেজড বাই, অর্থাৎ এমন একটা বাচ্চা যাকে বড় করে এমন কেউ, বাই সামওয়ান, যে কিন্তু কি নয় বলো? বলো হু ইজ নট দ্য রিয়েল প্যারেন্ট, যে কিন্তু রিয়েল প্যারেন্ট নয়। প্যারেন্টস বলবো না,
একজনকে বললাম আমি, এ চাইল্ড রেজড বাই সামওয়ান হু ইজ নট দ্য রিয়েল প্যারেন্ট। পারলে বুঝতে? অর্থাৎ রিয়েল প্যারেন্ট নয় এরকম কোন একজন, এক্সকিউজ মি, রিয়েল প্যারেন্ট নয় এরকম কোন একজন যখন কাউকে বড় করে, রিয়েল প্যারেন্ট নয় এরকম কোন একজন যখন কোন একটা বাচ্চাকে বড় করে, সেই বাচ্চাটাকে আমরা বলবো, ঠিক আছে? এক্স্যাক্টলি। মনে রাখবে এখানে আর্ন হয়ে গেল ফোস্টার চাইল্ড, আগের লাইনে আর্ন ছিল বধূ, এই লাইনে হলো সন্তান। পারলে বুঝতে? আর্নকে বিভিন্ন ভাবে অ্যাড্রেস করা হচ্ছে। আগের লাইনে এসেছিল ব্রাইড, আগের লাইনে এসেছিল একটা স্টিল সাইলেন্ট কাম কুল ট্রাঙ্কুয়েল ব্রাইড, এই লাইনে সে হয়ে গেল একদম ফোস্টার চাইল্ড। এই ফোস্টার চাইল্ডকে বড় করেছে দুজন, তাহলে এখানে তার রয়েছে প্যারেন্টস, ঠিক আছে? তার রয়েছে প্যারেন্টস, ঠিক আছে? এই প্যারেন্টস এর একজনকে বলবো সাইলেন্স, ঠিক আছে? ঘুমোতে ঘুমোতে আরেকজনের নাম বলো স্লো টাইম। পারলে বুঝতে? তাহলে এখানে ফোস্টার প্যারেন্টস এর নাম কি? হু আর দ্য ফোস্টার প্যারেন্ট? সাইলেন্স এন্ড স্লো টাইম। দেখো এইটুকু পড়িয়ে দিলে পড়ানো হলো না, এরপর আমাকে জিনিসটা জানাতে হবে। কি জানাতে হবে? যে কেন সাইলেন্স হলো তার ফোস্টার প্যারেন্ট, আমাকে জানাতে হবে কেন স্লো টাইম হলো তার ফোস্টার প্যারেন্ট, এবং কিভাবেই বা এই আর্ন হলো তার ফোস্টার চাইল্ড। ইয়েস অর নো? চলো সেই আলোচনায় যাচ্ছি আমি। এতক্ষণ অবধি নিশ্চয়ই এটা বুঝে গেছো যে আর্নকে বলা হচ্ছে ফোস্টার চাইল্ড, এবং তার ফোস্টার প্যারেন্ট হলো যথাক্রমে এক সাইলেন্স এবং দুই স্লো টাইম। এক সাইলেন্স আর দুই স্লো টাইম। পারলে বুঝতে? মনে রাখবে বলা হচ্ছে আমরা সাইলেন্স তাকে নারচার করেছে, বলো সাইলেন্স হ্যাজ নারচার্ড দ্য আর্ন দ্য ওয়ে আ ফোস্টার প্যারেন্ট নারচার্ড এ চাইল্ড। বোঝা যাচ্ছে? একদম টেনশন করো না। দ্য ওয়ে আ ফোস্টার প্যারেন্ট নারচার্ড আ চাইল্ড, যেমন ভাবে ফোস্টার প্যারেন্ট একটা বাচ্চাকে নারচার করে, সেই একই রকম ভাবে এখানে সাইলেন্স তাকে নারচার করছে। ব্যাপারটা বোঝা যাচ্ছে? তার মানে কি আমরা বলতেই পারি অ্যাকচুয়ালি ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে আর্ন টিকে থাকছে নীরবতার কোলে, আর্ন টিকে থাকছে যুগের পর যুগ জুড়ে নীরবতার কোলে। তাই মনে হচ্ছে যেন নীরবতা তাকে লালন পালন করেছে, মনে হচ্ছে যেন নীরবতা তাকে লালন পালন করেছে। অ্যাকচুয়ালি এর মানে কি বলবো, অ্যানালাইটিক্যাল রিজনটা কি হতে পারে? না, রিজনটা হচ্ছে এটাই যে দ্য আর্ন এক্সিস্টস, বলতে থাকো, দ্য আর্ন এক্সিস্টস ইন কমপ্লিট সাইলেন্স। শুনতে পাচ্ছি না? দ্য আর্ন এক্সিস্টস ইন কমপ্লিট সাইলেন্স। ব্যাপারটা বোঝা যাচ্ছে? এরপরে দেখো স্লো টাইম। স্লো টাইম মানে বলো আর্নের, অ্যাকচুয়ালি আর্ন কি করেছে বলো তো? দ্য আর্ন হ্যাজ, পরে পয়েন্টে লিখবে, দ্য আর্ন হ্যাজ সারভাইভড, অর্থাৎ আর্ন টিকে রয়েছে। কতদিন জুড়ে টিকে রয়েছে? ফর সেঞ্চুরিজ। শুনতে পাচ্ছি না? দ্য আর্ন হ্যাজ সারভাইভড ফর সেঞ্চুরিজ। অর্থাৎ তুমি বলবে স্যার স্লো টাইমটা আপনি বোঝাতে পারছেন না। আমি কি বলতে পারি যে টাইম হ্যাজ পাসড স্লোলি ওভার ইট বাট টাইম হ্যাজ নট ডেস্ট্রয়েড ইট। ইয়েস অর নো? সময় স্লোলি পেরিয়ে গেছে আর্নের বুক দিয়ে, কিন্তু এই আর্নকে এখনো ধ্বংস করতে পারেনি। অর্থাৎ স্লো টাইম যেন তাকে কোলে করে বুকে আগলে তাকে বড় করেছে। ইয়েস অর নো? তাই স্লো টাইম কথাটাকে পিতামাতার স্থান দিয়ে কবি কি বলতে চাইলেন? সংক্ষেপে লিখবে টাইম হ্যাজ, বলো সময় কি করেছে? বলো টাইম হ্যাজ পাস্ট স্লোলি। শুনতে পাচ্ছি না? টাইম হ্যাজ পাস্ট স্লোলি, ঠিক আছে, ওভার ইট, এর উপর দিয়ে বয়ে গেছে, উইদাউট ডেস্ট্রয়িং ইট। আরেকবার, উইদাউট ডেস্ট্রয়িং ইট, অর্থাৎ একে কিন্তু ডেস্ট্রয় করতে পারেনি। এক্সকিউজ মি, এই জন্য তিনি কি বললেন? কি বললাম? এই স্লো টাইম কথাটা মানে টাইম হ্যাজ পাস্ট স্লোলি ওভার ইট বাট টাইম ডাজন্ট ডেস্ট্রয় ইট। টাইম হ্যাজ পাস্ট স্লোলি ওভার ইট বাট টাইম ডাজন্ট ডেস্ট্রয় ইট। তাই এই আর্ন এই স্লো টাইমের বুকে টিকে রয়েছে। সো দ্য আর্ন ইজ নট পার্ট অফ দ্য অর্ডিনারি হিউম্যান লাইফ। দ্য আর্ন ইজ আ পার্ট অফ দ্য টাইমলেস stillness. It's not a part of our community. It's a part of timeless stillness, timeless tranquility. It is protected, boys and girls. It is protected, it is preserved, and it is made eternal. Yes or no? The urn is protected, the urn is preserved, and the urn is made eternal by two things. One is silence,
another is slow time. One is silence, another is slow time. Excuse me. Let's go to read the next line. বলছে, O Sylvan historian, can you understand that this is an ode? An ode is a poem where you are directly addressing. It can be an object, it can be a natural thing, it can be a living being, it can be an abstract idea, it can be something else. Yes or no? পর দেখো বিভিন্ন ওয়ার্ডের মাধ্যমে এই আর্নকে অ্যাড্রেস করা হচ্ছে। বয়েজ এন্ড গার্লস, উইদাউট, ঠিক আছে, এনি ফার্দার ডিলে আমরা জেনে নেব সিলভান শব্দের মানে কি। ঠিক আছে, খুব সুন্দরভাবে প্রত্যেকটা লাইন বাই লাইন এগুলো নোট নেবে, বাড়িতে যে এগুলো নিজেরা লেখার চেষ্টা করবে। ঠিক আছে, একটু পরিশ্রম করতে হবে। সিলভান বলে যে শব্দটা আছে, বাড়তি কথা না বলে চলে আসি। সিলভান মানে হচ্ছে রিলেটেড টু ফরেস্ট। সিলভান মানে রিলেটেড টু ফরেস্ট বা রিলেটেড টু দ্য উডস, রিলেটেড টু দ্য উডস। ঠিক আছে, বলছে তুমি কার মতো, তুমি কার মতো, লাইনটাকে দেখো। ইউ আর লাইক আ সিলভান হিস্টোরিয়ান হু ক্যানস্ট দাস এক্সপ্রেস। অর্থাৎ তুমি হচ্ছে সেই সিলভান হিস্টোরিয়ানটার মতো যে প্রকাশ করতে পারে। হু ইজ এ হিস্টোরিয়ান? A historian is a person who records history or who tells history. Who is a historian? A historian is one who records history or who tells history. বুঝতে পারছো? One who records history, one who tells history. Yes or no? Now, you need to understand. Now, you need to understand. So, ফার্স্ট অফ অল আমি কি বললাম, সিলভান কথাটাকে জানাবো যে সিলভান মানে কি বললাম, সামথিং দ্যাট ইজ রিলেটেড টু ফরেস্ট, সামথিং দ্যাট ইজ রিলেটেড টু দ্য উডস। তো আমি এই জিনিসটা জানাবো যে এই আর্নকে কেন বলা হচ্ছে সিলভান, এবং তারপরে না হয় আমি জানাবো কেন বলা হচ্ছে হিস্টোরিয়ান বা সিলভান হিস্টোরিয়ান, এই টার্মটার মানে কি। কি বলছি বোঝা যাচ্ছে? দেখো, একে সিলভান বলার কারণ কি। সিলভান বলতে আমি কি বললাম, রিলেটেড টু দ্য উডস, রিলেটেড টু দ্য ফরেস্ট, বা যদি তুমি জেনারেলি বলো রিলেটেড টু নেচার বললেও খুব একটা ভুল হবে না। তোমাকে বলে রাখি, দ্য আর্ন ইজ ডেকোরেটেড। এই আর্ন ডেকোরেটেড আছে। এই আর্ন ডেকোরেটেড আছে কি দিয়ে ডেকোরেটেড আছে? এতে গাছের ছবি আছে, এতে পাতার ছবি আছে, এতে রুরাল সিন আছে। বুঝতে পারলে না? চলো আমি একটা আর্ন এঁকে দিলাম, ইটস অ্যান আর্ন। এবং এই যে আর্নটার, এটাকে আমি কি বলবো, সারফেস লেভেল অফ দ্য আর্ন। এখানের আঁকা রয়েছে গাছের ছবি। আমার কাছে গাছ মানুষ একই দেখতে, ব্যাপারটা বোঝা যাচ্ছে? এখানে রয়েছে পাতার ছবি, এখানে রয়েছে পাহাড়, নদী, এসব ইত্যাদি প্রভৃতির ছবি। পারলে বুঝতে? এই সমস্ত কিছু ছবি যখনই আর্নের সারফেসে আঁকা থাকবে, তখন কি আমি বলতে পারবো না এই আর্ন হলো সিলভান, এই আর্ন হলো পেস্টোরাল? এই ওয়ার্ডটা কাইন্ডলি অ্যাড করবে। এই আর্নকে আমি কি বলতে পারবো? এই আর্নকে আমি বলতে পারবো সিলভান, এই আর্নকে আমি বলতে পারবো পেস্টোরাল। Am I clear to everybody? The surface of the arm is decorated with, arekbar, the surface of the arm is decorated with trees, মানে the images of trees, the leaves, the rural scenes, এবং যে কারণের জন্য তাকে আমি কি বলতে পারবো, তাকে আমি সিলভান বলতে পারবো। Am I clear to everybody? সিলভান ওয়ার্ডটা বোঝানো হয়ে গেছে, মানে আমি পালাবো পরের লাইনে, এটা নয়। আমি এরপরে বোঝানোর চেষ্টা করব হিস্টোরিয়ান কথাটা কেন ইউজ করা হয়েছে। আমি বললাম হিস্টোরিয়ান কাকে বলে? এ পারসন হু রেকর্ডস হিস্ট্রি, এ পারসন হু টেলস হিস্ট্রি। এক্সকিউজ মি, হিস্টোরিয়ান কাকে বলে? আমি একটু আগে বোধহয় লিখালাম, এক্স্যাক্টলি আমি লিখালাম কি, এক্স্যাক্টলি আমি লিখিয়েছি এ পারসন হু রেকর্ডস তোমার হিস্ট্রি, বা যে হিস্ট্রি বলে তাকে আমরা এক্সকিউজ মি হিস্টোরিয়ান বলতে পারি, তাই তো? তাহলে একটা জিনিসকে বোঝার চেষ্টা করবে, এই আর্নকে কেন হিস্টোরিয়ান বলা হচ্ছে। আমাদের কাছে হোয়াটটার থেকে হোয়াইটা ইম্পর্টেন্ট। হোয়াট আর মানে আর্নটা কি,
What is the status of the urn? That now we can call that the urn is like a historian. So it's known to everybody that urn is Sylvan, urn is historian. So এই হোয়াটটা তোমাদের প্রত্যেকের কাছে ক্লিয়ার আছে, রাইট? এখন আমাদেরকে যেটা ক্লিয়ার করতে হবে সেটা হচ্ছে এই হোয়াইটা। এই হোয়াইটটাকে ক্লিয়ার করতে যে আমরা বুঝবো যে এই আর্ন কি করে বলো তো। এই আর্ন গল্প বলে, ইতিহাসের গল্প বলে বাবু। এই আর্ন কি করে? ইট ন্যারেট স্টোরিজ। এটা কি করে? এটা গল্প বলে। এটা কি করে? ইট রেকর্ড স্টোরিজ, ইট রেকর্ড স্টোরিজ, ইট ন্যারেট স্টোরিজ। ঠিক আছে? অর্থাৎ এই আর্নের সারফেসে কি আছে বলতো? এই আর্নের সারফেসে কার্ভিংস আছে। আই ক্যানট হিয়ার ইউ। আর্নের সারফেসে কি আছে? কার্ভিংস আছে। অর্থাৎ আর্নের সারফেসটা খোদাই করে কাটা রয়েছে। আর্নের সারফেসে কিছু না কিছু রয়েছে। সেখানে আমরা কাদের ছবি দেখছি? আমরা প্রেমিক প্রেমিকার ছবি দেখছি। আমরা কাদের ছবি দেখছি? দেবতাদের ছবি দেখছি। আমরা কাদের ছবি দেখছি? আমরা রিচুয়ালস দেখছি। বুঝতে পারছো? ঘুমোতে ঘুমোতে বলো কি কি দেখলাম? আমরা লাভার্সদেরকে দেখতে পাচ্ছি আর্নের উপর, আমরা দেবতাদেরকে দেখতে পাচ্ছি, আমরা বিভিন্ন একটা গ্রুপ অফ পিপল, একটা কমিউনিটি, তাদের কাস্টম, তাদের ট্রেডিশন, তাদের রিচুয়াল, বুঝতে পারছো? তাদের যে হলি রিচুয়াল, হলি যে সিস্টেম আছে, সেই জিনিসগুলোকে আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা কি বলতে পারবো? আমরা কি বলতে পারবো না? জিনিসটাকে বুঝো। আরে ভাই, তুমি একটা মন্দির দেখতে গেছো, ঠিক আছে? সেই মন্দিরের দেওয়ালের উপর তুমি দেখলে, ঠিক আছে, একজন রাজা বসে রয়েছেন এবং তিনি কি করছেন? তিনি দেবতার পা ধরে অঝরে কাঁদছেন, তার কোমরে তরোয়াল বাঁধা রয়েছে। তুমি বুঝলেই ছবিটা দেখে যে পুরোনো দিনে রাজা রাজরারা যুদ্ধে যাওয়ার আগে দেবতার পা ধরে অঝরে কাঁদতো, তাদের আশীর্বাদ পাওয়ার জন্যে দেবতার মূর্তির সামনে বসে কাঁদতো। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে তুমি কি বলবে না ওই মন্দিরের দেওয়ালটা হিস্টোরিয়ান নয়? তুমি বলো, তুমি জিনিসটা কিছু বুঝতে পারছো কি মাথার উপর দিয়ে যাচ্ছে? এই বলো, এই মন্দিরের দেওয়ালটা হিস্টোরিয়ান বটে কি নয়? এই মন্দিরের দেওয়ালটা হিস্টোরিয়ান বটে কেন? কারণ এ তোমাকে একটা ইতিহাস, একটা ইতিহাসের পাতায় নিয়ে গেল, তোমাকে ইতিহাসের যুগে নিয়ে গেল। আজকে তুমি আর্নের বাহ্যিক শেপটাকে দেখে, এক্সকিউজ মি, এই আর্নের বাহ্যিক শেপটাকে দেখে তুমি কি জানতে পারছো? তুমি পুরোনো দিনে প্রেমিক প্রেমিকাদের সম্পর্কে জানতে পারছো, এক্সকিউজ মি। তুমি দেবতাদের সম্পর্কে জানতে পারছো, তুমি পুরোনো দিনের লাইফস্টাইল সম্পর্কে জানতে পারছো, তাদের রিচুয়াল সম্পর্কে জানতে পারছো। এগুলো কি করে জানলে তুমি? এই আর্নটার বাহ্যিক, বুঝতে পারছো? এই আর্নটাকে দেখছো বলে তো তুমি এগুলো জানলে। তাহলে এই আর্নটা কি কাজ করলো? আমাকে বলো, এই আর্নটা কি কাজ করলো? এই আর্নটা হিস্টোরিয়ানের কাজ করলো কি করলো না বলো? ব্যাপারটা বুঝে যাচ্ছে? তাহলে আমরা কি বলতে পারবো? যে আর্ন হচ্ছে হিস্টোরিয়ানের মতো, যে ইট অ্যাক্টস লাইক এ হিস্টোরিয়ান। এক্সকিউজ মি, আর্ন কিসের মতো? ইট অ্যাক্টস লাইক এ হিস্টোরিয়ান। কেন এই আর্নটা হিস্টোরিয়ানের মতো বলো? কারণ এটা ইট প্রিজার্ভস দ্য মোমেন্টস ফ্রম দ্য পাস্ট। ইট প্রিজার্ভস দ্য মোমেন্টস ফ্রম দ্য পাস্ট। উত্তরগুলো যাতে পারফেক্ট অ্যান্ড প্রপার হয়। কেন সিলভান? কারণ এটা গ্রাম্য সিনের কথা বলেছে, পাতার ছবি আছে, গাছের ছবি আছে, গ্রাম্য সমস্ত কিছুর ছবি আছে, তাই এটা সিলভান। পারলে বুঝতে? কেন হিস্টোরিয়ান? কারণ এর সারফেস দেখে আমরা জানতে পারি পুরোনো দিনের ইতিহাস, আমরা প্রেমিক প্রেমিকার গল্প জানতে পারি, আমরা পুরোনো দিনের কাস্টম রিচুয়াল, এই সমস্ত জিনিসগুলো। প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট বলতে PRECEDENTর কথা বললাম। PRECEDENT এটা একটা লয়ের টার্ম। এর মানে হচ্ছে, ধরো আজকে কোনো একটা কেস হয়েছে, এই কেসটার তুমি হয়তো কাউকে বেল করাতে যাচ্ছ, তার জন্য তুমি হয়তো, ঠিক আছে, 2012 সালের কোন একটা কেসের রেফারেন্স দিলে, তখন ওই 2012 সালের কেসটাকে বলা হয় প্রেসিডেন্ট, PRECEDENT। পারলে বুঝতে? তো যাই হোক, এখন এই ওয়ার্ডটা বুঝো, সেই ওয়ার্ডটা হচ্ছে হিস্টোরিয়ান। তাহলে বলবে দ্য আর্ন, আমি জাস্ট একটা লাইন লিখাবো, দ্য আর্ন। বাকি সমস্ত কোয়েশ্চেন একদম অ্যাজ ইট ইজ, তোমরা জানো এসএকিউ যে কপি দেবো তাতে সব লেখা থাকবে, সব লেখা থাকবে, ইন ডিটেল লেখা থাকবে, তোমাদের কোনো টেনশন নেই। দ্য আর্ন রেকর্ড স্টোরিজ, দ্য আর্ন রেকর্ড স্টোরিজ থ্রু ইটস কার্ভিংস, থ্রু ইটস কার্ভিংস। ITS হবে, IT অ্যাপোস্ট্রফি এস হয় না? মানে হয়, কিন্তু এখানে হবে না। IT অ্যাপোস্ট্রফি এস মানে ইট ইজ বা ইট হ্যাজ। IT অ্যাপোস্ট্রফি এস মানে ইট ইজ বা ইট হ্যাজ। ইটস বিন রেইনিং, ঠিক আছে? ওখানে অ্যাপোস্ট্রফি এস মানে ইট হ্যাজ বিন রেইনিং, ঠিক আছে? আবার ইটস রেইনিং, এখানে হচ্ছে ইট ইজ রেইনিং। কিন্তু এটা কি? যেমন টেবিল অ্যান্ড ইটস ফোর লেগস, টেবিল অ্যান্ড ইটস ফোর লেগস, এক্ষেত্রে ITS হবে, অ্যাপোস্ট্রফি হবে না। এটা হচ্ছে পজেসিভ। সো দ্য আর্ন রেকর্ড স্টোরিজ
through its carvings. ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারবো? আর কি কি বলেছে সেটা আমি একবার লাভার্স থেকে শুরু করে লিস্টে করে দিলাম, আমি একই কথা বারবার বলতে চাইছি না। তাহলে এই আর্ন কি করছে? দ্য আর্ন অ্যাক্টস লাইক এ হিস্টোরিয়ান। আরেকবার বলো, এই আর্ন কি করছে? অ্যাক্টস লাইক এ হিস্টোরিয়ান। ইট প্রিজার্ভস, শুনতে পাচ্ছি না, ইট প্রিজার্ভস মোমেন্টস ফ্রম দ্য পাস্ট। আরেকবার বলবে, ইট প্রিজার্ভস মোমেন্টস ফ্রম দ্য পাস্ট উইথ এনার্জি। ইট প্রিজার্ভস মোমেন্টস ফ্রম দ্য পাস্ট, অতীতের থেকে জিনিসগুলোকে প্রিজার্ভ করছে। ইট প্রিজার্ভস মোমেন্টস ফ্রম দ্য পাস্ট, মোমেন্টস ফ্রম দ্য পাস্ট। হচ্ছে আর্ন তুমি কি করতে পারো, জিনিসগুলোকে বুঝবে। জন কিটসের ওড মানে তোমাকে সময় দিতে হবে, পারলে বুঝতে। আমাদের উর্দু নাইটিঙ্গেল বোধহয় 8টা ক্লাস হয়েছে, ঠিক আছে? তাহলে সে একই রকম ভাবে জন কিটস যখনই ওড লিখবেন, জন কিটস ইজ ফেমাস ফর ইজ ওডস 1819, ওই যে বললাম, ওড অন আ গ্রেসিয়ান আর, ওড টু এ নাইটিঙ্গেল, টু সাইকি, ওড অন মেলানকলি, টু অটাম, বুঝতে পারছো? এই ওডগুলোর জন্য বিশ্ববিখ্যাত। সো দ্য আর্ন রেকর্ড স্টোরিজ থ্রু ইটস কার্ভিংস, দ্য আর্ন অ্যাক্টস লাইক এ হিস্টোরিয়ান, দ্য আর্ন প্রিজার্ভস মোমেন্টস ফ্রম দ্য পাস্ট। হচ্ছে আর্ন কি করে? হচ্ছে হু ক্যানেস্ট, ক্যানেস্ট মানে ক্যান। এখানে দেখো সিএনএসটি আছে না, এখানে এসটি ওয়ার্ডটা কেটে দাও, এটা আর্কাইক ফর্ম। হু ক্যান দাস এক্সপ্রেস, বলছে যে এক্সপ্রেস করতে পারে। আবার বলো, কে এক্সপ্রেস করতে পারে? শুনতে পাচ্ছি না, ঠিক আছে? তাহলে আর্ন এক্সপ্রেস করতে পারে উইদাউট ওয়ার্ডস। দেখো, আমরা যদি কোনো কিছু এক্সপ্রেস করতে চাই, শব্দ ছাড়া আমাদের কাছে কোনো উপায় নেই। মানে whenever we want to express something, we definitely need the help of the words, but art can express without words, ঠিক আছে? art can express more beautifully than poetry, so it communicates through visual art. তুমি বলবে স্যার আর্ন কি করে এক্সপ্রেস করে, এটা তো আপনি বলছেন না। ঠিক আছে, বলো। আমি একটা কথা, মেন কথা বলে দিচ্ছি, তোমরা শোনোনি, বলো। এক্স্যাক্টলি, দ্য আর্ন কমিউনিকেটস থ্রু ভিজুয়াল আর্ট। এই ওয়ার্ডগুলো লিখে রাখো, এগুলোই তো স্ট্রং ওয়ার্ড। দ্য আর্ন কমিউনিকেটস থ্রু, এটা টিইএস, ঠিক আছে? স্পেলিং ঠিকঠাক ভাবে লিখবে, আমরা কুইকলি লিখছি। দ্য আর্ন কমিউনিকেটস থ্রু ভিজুয়াল আর্ট, অর্থাৎ ভিজুয়াল আর্টের মধ্য দিয়ে, এক্সকিউজ মি, আর্ন কমিউনিকেট করে, আর্ন কমিউনিকেট করে। সো so the arn is more powerful, and arn is just capable of capturing the timeless motion, and it preserves the history, it preserves human civilization, it preserves everything. So the Grecian urn, excuse me, bolo, the Grecian urn is called Sylvan because sorry, it is called Sylvan historian. It is called Sylvan historian because it depicts the scenes of nature and the rural life. Because it depicts the scenes of nature and the rural life. And at the same time, like a historian, it preserves stories from the past. It preserves stories from the past through its carvings, through its paintings, through its designs. ঠিক আছে? এর পরের লাইন বলছে, আর্ন তুমি কি করতে পারো? তুমি প্রকাশ করতে পারো। তুমি আর্ন কিভাবে প্রকাশ করবে? আর্ন এসে তোমার কানে ফুসমন্তর দেবে, ফিস 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 ফিস। আর্ন এসে তোমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করবে? করবে না। পারলে বুঝতে, আর্ন কিভাবে জানাবে? ব্যাপারটা বুঝতে চাই। আর্ন তার নিজের ছবির মাধ্যমে, তার ভিজুয়াল আর্টের মাধ্যমে সে কমিউনিকেট করবে। এই জিনিসটা মাথায় ঢুকিয়ে নাও, ঠিক আছে? চলো পরের লাইন। আ ফ্লাওয়ারি টেল, টেল মানে লিখো স্টোরি। আর্ন কি করতে চলেছে? আর্ন ইজ গোয়িং টু টেল হোয়াট? It's a beautiful story. If you can ask me, sir, what is the meaning of the phrase flowery tale? Please write it down. The phrase flowery tale means beautiful story, extraordinary story. Say beautiful story, extraordinary story. Yes or no? It's a beautiful story and more beautiful than our rhyme. Then our rhyme means, here rhyme means poetry. So can you please tell me what is greater? Bolo? The act of telling stories by the arn is greater than the act of telling stories by a poem. কবিতা গল্প বলে, কবিতা গল্প বলে, কবিতাও বেশ কিছু জিনিস আমাদেরকে জানায়।
কিন্তু আজকে জন কেটস এখানে পরিষ্কারভাবে বলে দিলেন, আজকে আর্ন ঠিক যেভাবে, মন দিয়ে শুনবে, আজকে আর্ন ঠিক যেভাবে আজকে এই পুরো জিনিসটা আমাদের সামনে রিপ্রেজেন্ট করছে, এটা কার থেকে বেটার? এটা পোয়েট্রির থেকে বেটার। খুব গুরুত্বপূর্ণ লাইন। ইটস এ ফ্লাওয়ারি টেল। ঠিক আছে? তাহলে আর্ন খুব সুন্দরভাবে আমাদের সামনে একটা গল্প রিপ্রেজেন্ট করছে। কবি আর্নকে অ্যাড্রেস করে বললেন যে দ্য আর্ন ক্যান টেল স্টোরিজ, দ্য আর্ন ক্যান টেল স্টোরিজ। খাতাটা একবার করে পড়লে যে কোনো প্রশ্নের উত্তর দিয়ে দেবে। দ্য প্রবলেম ইজ দ্যাট ইউ গাইজ ডোন্ট রিভাইজ। ঠিক আছে? দ্য আর্ন ক্যান টেল স্টোরিজ more beautifully. The arm can tell stories more beautifully than poetry. The arm can stories more beautifully than poetry. অর্থাৎ আর্ন কি করতে পারবে? সে খুব সুন্দরভাবে গল্প বলতে পারবে। ঠিক আছে? কার থেকে ভালোভাবে গল্প বলতে পারবে বলো? পোয়েট্রির থেকে। দেখো, আমি আবার বলছি, ফ্লাওয়ারি টেল মানে আ বিউটিফুল স্টোরি, আ ডেকোরেটিভ স্টোরি। ফ্লাওয়ারি টেল ওয়ার্ডের মানে যদি শুধু বিউটিফুল বলেছি, তাহলে বোধহয় আমার মিনিংটা একটু ইমপারফেকশন আছে। তোমরা কাইন্ডলি ডেকোরেটিভ স্টোরি কথাটা অ্যাড করো। সো আর্ন ইউ ক্যান টেল আ ডেকোরেটিভ স্টোরি। এরপরে মনে রাখবো আমি কি পড়াবো? বলো কি পড়াবো? যে আর্ন কিভাবে পোয়েট্রির থেকে ভালোভাবে গল্প বলতে পারে। শুধু এটুকু পড়ে তুমি শান্তি ঘর যেতে পারো না। ও আচ্ছা, আর্ন ইউ ক্যান টেল স্টোরিজ ইন আ বেটার ওয়ে দ্যান পোয়েট্রি। পোয়েট্রি থেকে তুমি ভালোভাবে গল্প বলতে পারো, এটা কোনো পয়েন্ট নয়, এটা তো লেখা আছে। এটা পড়ার জন্য তুমি আসোনি এখানে, তুমি এসছো এটা জানার জন্য যে আর্ন কিভাবে পোয়েট্রির থেকে ভালো গল্প বলতে পারছে। এম আই ক্লিয়ার টু ইউ? যখনই পড়বে তখনই হোয়াইটা ভাববে, যে হোয়াইটা ভাববে, হোয়াট লেস ইম্পর্টেন্ট টু আস, হোয়াই মোর ইম্পর্টেন্ট টু আস। এরপর আমরা হোয়াইটাকে জানবো। তার মানে হোয়াই মানে তুমি বুঝতেই পারছো যে আর্ন কিভাবে কবিতার থেকে ভালো গল্প বলে। বলো, আচ্ছা আমাকে বলো, পোয়েট্রি কি করে? পোয়েট্রি ইউজেস ওয়ার্ডস। পোয়েট্রি কার কথা বলে? পোয়েট্রি শব্দের কথা বলে। বলো, হোয়াট ক্যান পোয়েট্রি ডু? পোয়েট্রি ইউজেস ওয়ার্ডস। ঠিক আছে, কিন্তু আর্ন কি ইউজ করে? না, আর্ন ইউজ করে ইমেজ, আর্ন ইউজ করে পিকচার্স, আর্ন ইউজ করে কার্ভিংস। ইয়েস অর নো? পোয়েট্রি তো শব্দের মাধ্যমে জানাবে, কিন্তু আর্ন কিসের মাধ্যমে জানাবে? বলো, ছবির মাধ্যমে, কার্ভিং এর মাধ্যমে। তাহলে পোয়েট্রি আমাদেরকে যখন শব্দের মাধ্যমে জানাবে, এটা এতটা ডাইরেক্ট নয়। যেটা চোখের সামনে ছবির মাধ্যমে দেখতে পাচ্ছ, সেটা অনেক বেশি ডাইরেক্ট এবং পাওয়ারফুল। ঠিক বলছি? ঠিক আছে, আমি ওড অন গ্রেসিয়ান আর্নের টেক্সটটা একবার চোখের দিকে তাকিয়ে মানে তাকাতে বললাম, আমি বললাম দেখলে আর্নটাকে, দেখলে তুমি? তুমি লাইনগুলোকে দেখে পরে বললে যে হ্যাঁ দেখলাম মোটামুটি, কিন্তু বুঝে উঠতে পারছি না। কিন্তু তারপরে হয়তো আমি বোতলের মতো একটা আর্নকে তোমার সামনে দেখালাম, বলে দেখো আর্নটাকে দেখতে পাচ্ছ, এরপর আর্নটাকে নিয়ে তুমি বলো। তো বলো হ্যাঁ স্যার আর্নটাকে নিয়ে বলতে পারবো, অ্যাটলিস্ট 5-10 লাইন হলো তো তুমি বলতে পারবে। তার মানে পোয়েট্রি অবশ্যই বলায়, পোয়েট্রি অবশ্যই বলা। এটা আর্ন বলতে এখানে ভিজুয়াল আর্টকে বলা হচ্ছে, যে ভিজুয়াল আর্ট তোমার মনের মধ্যে একটা ব্যাপক রকমের ইম্প্যাক্ট তৈরি করবে। সো পোয়েট্রি কি করে? ওয়ার্ডকে ইউজ করে। বাট আর্ন কি করছে? আর্ন ইমেজ এবং কার্ভিংসকে ইউজ করছে। এবং তাই এই বাই দ্য ইউজ অফ দ্য ইমেজেস, বাই দ্য ইউজ অফ দ্য কার্ভিংস, আমরা কি বলতে পারবো? বলো, দ্য আর্ন টেলস স্টোরিজ মোর directly and powerfully. The arn tells stories more directly and powerfully. আরেকবার বলো, the arn tells stories more directly and powerfully. আরেকবার বলো, the arn tells stories more directly and powerfully. অর্থাৎ আর্ন অনেক ডাইরেক্টলি এবং
অনেক পাওয়ারফুলি এই সমস্ত স্টোরিগুলোকে বলতে পারে। দ্য আর্ন ইজ ক্যাপেবল অফ টেলিং দ্য স্টোরিজ মোর ডাইরেক্টলি, দ্য আর্ন ইজ ক্যাপেবল অফ টেলিং দ্য স্টোরিজ মোর পাওয়ারফুলি। অর্থাৎ অর্থাৎ আর্নের একটা অদ্ভুত ধরনের ক্ষমতা আছে। ইট ইজ এ কাইন্ড অফ এ ট্রিমেন্ডাস পাওয়ার, ইট ইজ এ কাইন্ড অফ এ রিচ পাওয়ার। একটা অদ্ভুত ধরনের ক্ষমতা রয়েছে, একটা এনরিচিং ক্ষমতা রয়েছে এই আর্নের মধ্যে। ঠিক আছে, পরের লাইনে যাচ্ছি, অসুবিধা নেই তো? এরপরে চলো নেক্সট লাইন। আচ্ছা, লেট মি চেঞ্জ দ্য কালার। হোয়াট লিভ ফ্রিঞ্জ লেজেন্ড হন্টস অ্যাবাউট দ্য শেপ অফ ডেইটিস, অফ মোর্টালস অর অফ বোথ? ঠিক আছে, কবি প্রশ্ন, ইটস এ কোয়েশ্চেন, ইটস এ কোয়েশ্চেন the poet has started to ask to the urn. কবি প্রশ্ন কাকে জিজ্ঞাসা করতে শুরু করেছেন? বলো, আর্নকে। লিপ ফ্রিঞ্জড লেজেন্ড। দেখো এখানে লেজেন্ড কথাটা মানে স্টোরি বা মিথ। আবার বলছি লেজেন্ড ওয়ার্ডের মানে স্টোরি বলতে পারবো বা মিথ বলতে পারবো। এর আগে অ্যাডজেক্টিভ হিসেবে কোন ওয়ার্ডটা ইউজ করা হয়েছে? সরি, লিপ ফ্রিঞ্জড, FRINGED, এটাই রয়েছে, আই হোপ সো। লিপ ফ্রিঞ্জড, এই লিপ ফ্রিঞ্জড মানে হচ্ছে ডেকোরেটেড উইথ লিভস, পাতা দিয়ে সাজানো। লিপ ফ্রিঞ্জড বলতে আমি কি বললাম? ডেকোরেটেড উইথ লিভস। ঠিক আছে, এরপরে দেখো একটা শব্দ আছে হর্নস। এই হর্ন শব্দটা মানে লিখবে সারাউন্ডস। আরেকবার বলো, এই হর্ন শব্দটা মানে কি বললাম? সারাউন্ডস। তাহলে লাইনটার মানে কি বলো? হোয়াট স্টোরি ডেকোরেটেড উইথ লিভস সারাউন্ড ইয়োর শেপ? প্রথম কোয়েশ্চেন করে দাও। কি বললাম? এখান থেকে একটা কোয়েশ্চেন বানালাম, হোয়াট স্টোরি ডেকোরেটেড উইথ লিভস সারাউন্ড ইয়োর শেপ? কোন গল্পটা যেটা পাতা দিয়ে ডেকোরেট করা রয়েছে আজকে তোমার শেপের উপর রয়েছে? হোয়াট স্টোরি ডেকোরেটেড উইথ লিভস সারাউন্ড ইয়োর শেপ? হোয়াট স্টোরি ডেকোরেটেড উইথ লিভস সারাউন্ড ইয়োর শেপ? ঠিক আছে, তিনি জানতে চাইছেন। তার মানে যদি আমরা এটাকে ইন্টারোগেশনের মতো করে ভাবি তাহলে আমরা এটাকে বলতে পারবো যে there are some stories decorated with leaves and these stories are found on the surface of the earth. কি বললাম? there are some stories, কি বললাম বলো? there are some, যদি এই কোশ্চেনটাকে আমরা আনসারের মতো করে দেখি যে there are some stories, there are some stories, এবং এই স্টোরিজ গুলো কি আছে বলো? ডেকোরেটেড উইথ লিভস। স্টোরিজ গুলো তো পাতা দিয়ে সাজানো না। There are some stories decorated with leaves, and these stories that started to surround the shape of the urn. এই স্টোরিজ গুলো কি করছে? এটা এই আর্নটাকে সারাউন্ড করে রয়েছে, এটা এই আর্নটাকে চারপাশ থেকে ঘিরে রয়েছে। সুতরাং আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি we are able to find it out. আমরা দেখতে পাচ্ছি there are some stories, এবং সেই স্টোরিজ গুলো পাতা দিয়ে সাজানো রয়েছে এবং ইট হন্টস। এখানে হন্টস বলতে আমি কি বলেছি? এখানে হন্টস মানে সারাউন্ডস। এরপরে তুমি দেখো তিনি বলছেন, আচ্ছা এই যে এখানে অফ ওয়ার্ডটার মানে লিখো অ্যাবাউট। তাহলে লাইনটা হচ্ছে ইজ দ্য স্টোরি অ্যাবাউট? এই কোশ্চেনটা করো, বলো ইজ দ্য স্টোরি অ্যাবাউট? যদি প্লুরাল করো আর দ্য স্টোরি অ্যাবাউট? ইজ দ্য স্টোরি অ্যাবাউট গড? ইজ দ্য স্টোরি অ্যাবাউট হিউম্যান বিংস? ইজ দ্য স্টোরি অ্যাবাউট বোথ গডস অ্যান্ড হিউম্যান বিংস? ডেইটিজ মানে লিখো গডস, মোর্টালস মানে লিখো হিউম্যান বিংস। ডেইটিজ মানে লিখো গডস, মোর্টালস মানে লিখো হিউম্যান বিংস। তাহলে প্রশ্নটা কি আসছে এই লাইনের মধ্যে? যে ও আর্ন, তোমার সারফেসে আজ খোদাই করে যে গল্প বলা রয়েছে, আমি তো জানি তুমি তো হিস্টোরিয়ান, তুমি তো গল্প বলো, আমি তো জানি তুমি কবিতার থেকে ভালো গল্প বলো, কারণ কবিতা তো শব্দের মাধ্যমে গল্প বলায়। তুমি কি করছো? তুমি তো ছবির মাধ্যমে একটা গল্প বলে দিচ্ছ।
তাহলে লাইনটাকে বোঝার চেষ্টা করো, যে কথাটাকে আমি বলছি। বলছে তুমি যে গল্প বলছো সেই গল্প কাকে নিয়ে বলো? ইজ দ্য স্টোরি, স্টোরি কাকে নিয়ে? ইজ দ্য স্টোরি অ্যাবাউট গডস, বা আমরা কি বলতে পারবো হিউম্যানস, ঠিক আছে, হিউম্যান বিংসও বলতে পারো, অর বোথ। এই প্রশ্ন তিনি করছেন। এই গল্প কাকে নিয়ে? ইজ দ্য স্টোরি অ্যাবাউট গডস, ইজ দ্য স্টোরি অ্যাবাউট দ্য হিউম্যানস, অর ইজ দ্য স্টোরি অ্যাবাউট বোথ? এই গল্প কাকে নিয়ে? এই গল্প গডকে নিয়ে নাকি হিউম্যানকে নিয়ে, নাকি এই গল্প উভয়কে নিয়ে? কবি প্রশ্ন করছেন। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে the poet has gone, to describe the surface of the urn is the story about the gods, অর্থাৎ এর উপরে, এই সারফেসের উপরে যেগুলো আঁকা রয়েছে সেগুলো কাকে নিয়ে? এরপরে লক্ষ্য করো কি বলা হচ্ছে, যে তোমার সারফেসের উপর যে গল্প বলা হয়েছে, মন দিয়ে শুনবে, অধৈর্য হলে চলবে না, ঠিক আছে? একটা টপিক নয়, এরকম ডিটেল সব টপিককে পড়তে হবে। তোমার সারফেসের উপর, তোমার সারফেসের উপর যে গল্প বলা রয়েছে, ভালো করে বুঝো, অর্থাৎ দ্য স্টোরি দ্যাট টেক্স প্লেস অন ইওর সারফেস, ঠিক আছে? যে গল্পটা তোমার সারফেসের উপর বলা রয়েছে, দেখো, ইন টেম্প অর দ্য ডেলস অফ আর্কাডি, ঠিক আছে? আবার বলছি, ইন টেম্প, এখানে টেম্প বলতে নো 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 নো, টেম্পল হলে তো টেম্পল লেখা থাকতো। নো, ইট মিনস আ বিউটিফুল মাইথোলজিক্যাল ভ্যালি। এটা অপশন এ, এটা অপশন বি। তাহলে টেম্প বলতে কি বললাম? এখানে তুমি দেখতে পাচ্ছ না টিটা ক্যাপিটাল আছে, তুমি কেন বুঝতে পারছো না টিটা হঠাৎ করে ক্যাপিটাল এমনি এমনি থাকবে না? তাহলে টেম্প শব্দের মাধ্যমে নিশ্চয়ই কিছু আছে, বুঝতে পারছো? ভুল শোনা থেকে খুব অ্যাওয়্যার থাকবে, ঠিক আছে? যে কোনো সময় টুক করে ভুলটি শুনে চলে আসবে ফুর্তিতে, ঠিক আছে? নাও ডে স্টুডেন্টস ডু নট ভেরিফাই, আদৌ আমি ঠিক তথ্য পেলাম তো? এই ভেরিফিকেশন করার জন্য তোমাকে পড়তে হবে, কিন্তু সেগুলো তো তুমি করবে না। আর এই জায়গাতেই সমস্যাটা হচ্ছে আমাদের। টেম্প বলতে কি বললাম? ইটস আ বিউটিফুল মাইথোলজিক্যাল, বিউটিফুল, বিউটিফুল মাইথোলজিক্যাল, ঠিক আছে, ভ্যালি ইন গ্রিস। আবার বলছি, ইটস আ বিউটিফুল মাইথোলজিক্যাল ভ্যালি। ভ্যালি কাকে বলে? এটা একটা পাহাড়, এক্স্যাক্টলি সাথে এঁকে দিয়েছে। and that's the benefit we have as a painter, সবকিছু এঁকে আমরা দেখাতে পারি। what a beautiful hill, there are some dale, ঠিক আছে? হ্যাঁ, একদম ঠিক ধরেছে, এটাকে আমরা বলবো ভ্যালি। এখন লিভ জিওগ্রাফি, নাও কাম টু দ্য পয়েন্ট। সো হোয়াট ইজ টেম্প? টেম্প ইজ আ বিউটিফুল মাইথোলজিক্যাল ভ্যালি ইন গ্রিস। এরপরে আমি চলে যাচ্ছি আর্কাডি। আর্কাডি মানে আর্কাডিয়া। আর্কাডি, একে আমরা ধরে নেব আর্কাডিয়া বলে, আর্কাডি বা আর্কাডিয়া। ইটস অ্যান আইডিয়াল পেস্টোরাল রিজিয়ন ইন গ্রিস, ঠিক আছে? ইটস অ্যান আইডিয়াল, একটা আদর্শ, ইটস অ্যান আইডিয়াল, আইডিয়াল মানে আদর্শ, পেস্টোরাল গ্রাম্য রিজিয়ন ইন গ্রিস। আরেকবার, ইটস অ্যান আইডিয়াল প্যাস্টোরাল রিজিয়ন ইন গ্রিস। সো কিডস এখানে একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করছে, টেক্সটটাকে দেখো, ইন টেম্প অর দ্য ডেলস অফ আর্কাডি, টেক্সটটাকে দেখো, ইন টেম্প অর দ্য ডেলস অফ আর্কাডি। কবি কি কোয়েশ্চেন জিজ্ঞাসা করছেন? বলছেন এই যে আর্নের উপরে যে সিনটা আছে, দ্য সিন অন দ্য আর্ন, আবার বলছি আর্নের উপর তো কিছু ছবি আঁকা আছে, তাহলে তিনি এই কোয়েশ্চেনটা করছেন যে ডাজ দ্য সিন অন দ্য আর্ন, আর্নের উপরে যে সিনটা খোদাই করা আছে, তিনি এই প্রশ্নটা করছেন যে আর্নের উপরে যে সিনটা খোদাই করা রয়েছে, এটা কি পিকচার অফ দ্য ভ্যালি অফ টেম্প নাকি পিকচার অফ দ্য রিজিয়ন অফ আর্কাডি? বোঝা গেছে? বলছে আমি জানতে চাই, আমি কি জানতে চাই, যে ও আর্ন
তোমার উপর যে সিনটাকে পেইন্ট করা রয়েছে, ডাজ দ্য সিন অন দ্য আর্ন, ডাজ দ্য সিন অন দ্য আর্ন টেক প্লেস ইন দ্য বিউটিফুল ভ্যালি অফ টেম্প, or does the scene on the arm take place in the ideal pastoral region of Arcadia? বোঝা গেল না? মানে তুমি বললে যে কি সুন্দর আজ বাঁশির ছবি এই দেওয়ালের উপর দেওয়া রয়েছে। আচ্ছা, এই বাঁশি মথুরায় ছিল নাকি বৃন্দাবনে ছিল? ব্যাপারটা বোঝা গেছে? তার মানে আজকে ওই বাঁশিটাকে দেখে তুমি কি বললে যে হ্যাঁ, এই ধরনের বাঁশি ইদার মথুরায় বেজেছে না হলে বৃন্দাবনে বেজেছে। আজকে আর্নের উপর যে ছবিটা আঁকা রয়েছে সেই ছবিটাকে দেখার পর কবি এই প্রশ্নটা করছেন যে এই যে সিনটা আজ আর্নের উপরে টেক প্লেস করেছে, সো দ্য সিন দ্যাট টেকস প্লেস অন দ্য আর্ন, এটা কোথায় ঘটেছে? ইজ ইট এ সিন? Am I clear to everybody? Is it a sin taken from the beautiful valley of Thames, or is it a sin that is taken or that is found in the ideal pastoral region of Arcady or Arcadia? ব্যাপারটা বোঝা গেছে? তার মানে আর্কাডি বা টেম্প এই দুটোই হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি প্লেসেস সো ফর দ্য কেসেস অফ গ্রিক মাইথোলজি ইজ কনসার্নড। গ্রিক মাইথোলজিতে এই যে জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলো হচ্ছে একদম আদর্শ জায়গা, এগুলো হচ্ছে বিউটিফুল প্লেসেস, এগুলো হচ্ছে অ্যাট্রাকটিভ প্লেসেস। আজকে আর্নের উপর যে ছবিটা আঁকা রয়েছে সেই ছবিটাকে দেখে তিনি বলছেন আচ্ছা, এই ছবিটা কি তাহলে কোথায় আছে? এটা কি আর্কাডিতে আছে? কি বলছি বোঝা যাচ্ছে? এটা কি আর্কাডিতে আছে নাকি এটা কোথায় আছে? টেম্পে আছে। ব্যাপারটা বোঝা যাচ্ছে? সো মনে রাখবে, টেম্প অ্যান্ড আর্কাডিয়া আর নট দ্য অর্ডিনারি প্লেসেস। টেম্প অ্যান্ড আর্কাডিয়া or Tempe and Arcadia, these places symbolize natural beauty. These places symbolize not only natural beauty but also the idealized world, the dream places, the heaven, the paradise. ব্যাপারটা বোঝা যাচ্ছে? এই জায়গাগুলোই সেই স্বর্গকে রিপ্রেজেন্ট করে। কিডস কি বলছেন? বলছেন যে আই ডু নট নো দ্য এক্সাক্ট স্টোরি, and probably he knows the story and that's how he is going to tell us, or imagine that he doesn't know the story. কিডস বলতে চাইছেন আমি গল্পটা জানি না, আমি গল্পটা জানি না। কিডস ডাজন্ট নো দ্য এক্সাক্ট স্টোরি, তিনি গল্পটা জানেন না। and the poet is the poet keeps asking questions continuously, এবং কবি কি করছেন? একটার পর একটা প্রশ্ন জিজ্ঞাসা করছেন এবং তারপর তিনি বলছেন আচ্ছা, এই আর্নের মধ্যে যে প্রাকৃতিক ছবিটা আমি দেখতে পাচ্ছি, আমি শিওর এই প্রাকৃতিক ছবি দেখা গেলে কোথায় দেখা যেতে পারে? এই প্রাকৃতিক ছবি দেখা গেলে আর্কেডিয়াতে দেখা যেতে পারে। এই প্রাকৃতিক ছবি দেখা গেলে কোথায় দেখা যেতে পারে? বুঝতে পারছেন? এটা টেম্পে দেখা যেতে পারে, এটা তিনি প্রশ্ন করছেন। এরপর কবি আবার প্রথম স্টেঞ্জে প্রশ্ন করছেন, আস্তে, গল্প নয় প্লিজ। আবার তিনি প্রশ্ন করছেন আচ্ছা, এই লোকগুলো কোথাকার? এই দেবতাগুলোই বা কোথাকার? তার মানে তিনি আর্মকে বলছেন একটা প্লেস অফ মিস্ট্রি। তিনি বলছেন এরা কোথাকার? হোয়াট মেন, মানে হোয়াট মেন অর হোয়াট গডস আর দিস, মানে এরা মেন না এরা গডস? এরা মেন না এরা গডস? মানে হু আর দিজ ফিগার্স? ক্লিয়ার? হু আর দিজ ফিগার্স? এই লোকগুলো কারা? এই মানুষগুলো কোথাকার বা এই দেবতাগুলো কোথাকার? এগুলো কার ইমেজ আজ এই আর্নের সারফেসে আঁকা রয়েছে? এরা কোথাকার? এই মানুষগুলো কোথাকার? এই দেবতাগুলো কোথাকার? হু আর দিজ ফিগার্স? এই লোকগুলো কোথাকার? ঠিক আছে? বলছে আচ্ছা, এই অবিবাহিত মেয়েটা, এই সুন্দরী মেয়েটা কোন জিনিসটাকে চাইছে না? হোয়াট মেইডেন্স লোড, অর্থাৎ এর উপর মেয়েদের ছবি আছে। মেইডেন বলতে আমরা বলবো দ্য বিউটিফুল ইয়াং গার্লস। Yes or no? The beautiful young girls, the beautiful young girls. এবং তিনি বলতে চাইছেন যে আচ্ছা, আর লোধ মানে ডিসলাইকিং, এখানে লিখো আনউইলিং, এখানে লিখো আনউইলিং। তাহলে এখান থেকে আমরা এই লাইনটার মানে কি বার করতে পারবো? এখান থেকে আমরা লাইনটার মানে এটা বার করতে পারবো, হোয়াই আর দ্য গার্লস আনউইলিং
কি বার করতে পারবো? হোয়াই আর দ্য গার্লস আনউইলিং, শুনতে পাচ্ছি না, হোয়াই আর দ্য গার্লস আনউইলিং, ঠিক আছে, যে মেয়েগুলো কেন আনউইলিং আছে। অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের ছবি এই পার্টিকুলার তোমার আর্নটার উপরে দেখতে পাচ্ছি। We are able to find out, the presence of multiple images on the surface of the urn. কবি বলতে চাইছেন যে এগুলো কারা? আর দিজ হিউম্যান বিংস? বলো, আর দিজ হিউম্যান বিংস? আর দিজ ডিভাইন ফিগার্স? হোয়াই আর দ্য ইয়াং গার্লস আনউইলিং? হোয়াই আর দ্য ইয়াং গার্লস রিলাক্টেন্ট? ব্যাপারটা বোঝা যাচ্ছে? এরপর লক্ষ্য করো, আমরা কি দেখতে পাচ্ছি, যে একটা মেয়ে কোনো কিছুতে, মেয়েটা হেজিটেট ফিল করছে, দ্য গার্ল ফিলস হেজিটেট, অর্থাৎ এই মেয়েটাকে আমরা হেজিট্যান্ট হিসাবে দেখছি। ব্যাপারটা বুঝতে পারছো? হয়তো এই মেয়েটাকে কোন একজন লাভার হয়তো তাড়া করছে, এবং হয়তো এই মেয়েটা কোনো কিছুতে হেজিটেট ফিল করছে, সেরকম কোন একটা সিনকে এই পার্টিকুলার আর্নের উপর আঁকা রয়েছে। On the surface of the urn, such a scene is carved. Am I clear to everybody? সুতরাং আমরা দেখতে পাচ্ছি, so art is something that invites questions. Art is not going to answer. আর্ট এমন একটা কিছু যেটা বিভিন্ন প্রশ্ন আমাদের সামনে ব্যাক টু ব্যাক তুলে দিচ্ছে, এটা কোনো উত্তর দিচ্ছে না ভাই। বলছে এরা কারা? আচ্ছা আমি জানতে চাই, আচ্ছা কে পাগলের মতো তাড়া করছে? হোয়াট ম্যাড পারসুয়েট? হোয়াট ম্যাড পারসুয়েট? কে পাগলের মতো তাড়া করছে? ঠিক আছে, আমরা কিছুদিন আগে একটা কোয়েশ্চেন অ্যানালাইসিস করলাম, তোমরা যদি দেখেছো WBCS 2023, তাতে এই ওয়ার্ডটা স্পেলিং টেস্টে পড়েছিল, পারসুয়েট, ঠিক আছে। তো এই যে পারসুয়েট বলে শব্দটা রয়েছে, এই পারসুয়েট মানে কি? তাড়া করা। আমি একটু আগে এর রেফারেন্সটা দিলাম। এই কোনো লাভার হয়তো তাকে তাড়া করছে, কোনো লাভার হয়তো তাকে জোর করে টানছে, এবং মেয়েটা কোনো কিছুতে আনউইলিং আছে। কোন ইমেজটা ইন্ডিকেট করেছে বুঝতে পারছো তো? যে আজীবন ওই লাভার কিন্তু ওই মেয়েটাকে তাড়া করে যাবে, আর মেয়েটা আজীবন ওই বিলাভডকে না বলে যাবে। বুঝতে পারছো? Am I clear to everybody? What mad pursuit? এই পারসুয়েট কথাটা মানে লিখবে, বলো, চেজ। তার মানে হোয়াই ইজ দেয়ার আ ম্যাড চেজ? বলো, হোয়াই ইজ দেয়ার, আমার সাথে, হোয়াই ইজ দেয়ার এ ম্যাড চেজ? আচ্ছা আমাকে বলো, এই ম্যাড চেজ আমরা কোথায় দেখতে পাচ্ছি? আমরা ম্যাড চেজকে কোথায় দেখতে পাচ্ছি? উই ক্যান ফাইন্ড দ্য ম্যাড চেজ অন দ্য সারফেস অফ দ্য আর্থ। আরেকবার, we can find the mad chase on the surface of the earth. Who is chasing? Probably the lover. Who is being chased? Probably the lady. Yes or no? আচ্ছা, the lady যাকে আমরা দেখতে পাচ্ছি এই পার্টিকুলার আর্নটার সারফেসে, is she willing or unwilling? She is not willing to the proposal given by the lover. She is extremely unwilling, to the proposal given by the lover. ঠিক আছে, এরপরে লক্ষ্য করো, বলছে হোয়াট স্ট্রাগল টু এসকেপ। ভালো করে বোঝার চেষ্টা করো, হোয়াট স্ট্রাগল টু এসকেপ মানে হু ইজ ট্রাইং টু এসকেপ। আরেকবার, হু ইজ ট্রাইং টু এসকেপ। বিভিন্ন ধরনের কোশ্চেন এই আর্নটা আমাদের মধ্যে তৈরি করে দিচ্ছে। বলো, হু ইজ ট্রাইং টু এসকেপ। পরপর কোশ্চেন, কোথা থেকে কোশ্চেন হয়েছে দেখো, বুঝতে পারছো? বলছে আমি জানি হে আর্ন, তুমি তোমার সারফেস থেকে অনেক গল্প বলে দিয়ে যাচ্ছ, যে গল্প আমার কবিতা পারবে না শব্দের মাধ্যমে বলে দিতে। আমি জানতে চাই, আজ পাতা দিয়ে যে সুন্দরভাবে সাজানো রয়েছে তোমার সারফেসের উপর গল্পগুলো, আচ্ছা তোমার পাতার মধ্যে যে ছবিগুলো আছে, আচ্ছা এগুলো দেবতার ছবি নাকি মানুষের ছবি, নাকি দেবতা মানুষ দুটোই এক হয়ে গেছে? আচ্ছা এই দেবতা বা মানুষগুলো এগুলো কোথায় দাঁড়িয়ে আছে? এটা টেম্পে দাঁড়িয়ে আছে নাকি আর্কাডির ভ্যালিতে দাঁড়িয়ে রয়েছে? আর্কাডির ডেল, ডেল মানে ভ্যালি, ডেল মানে ভ্যালি, আমি একটু আগে বললাম, আর্কাডির ভ্যালিতে দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা এরা মানুষ নাকি এরা দেবতা? আচ্ছা তোমার সারফেসের উপর যে মেয়েটার ছবি আমি দেখতে পাচ্ছি, এই মেয়েটা এত আনউইলিং কেন? আচ্ছা কে কাকে তাড়া করছে? কে বা ওখান থেকে পালাতে চাইছে? ব্যাপারটা বোঝা যাচ্ছে? হোয়াট মিউজিক ইজ প্লেইং? হোয়াট মিউজিক ইজ প্লেইং? ঠিক আছে, হু ইজ ট্রাইং টু এসকেপ? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। বিভিন্ন ধরনের, বুঝতে পারছো, ব্যাক টু ব্যাক
আইডিয়া, এই জায়গার মধ্যে জন কিটস কিন্তু বলতে চলেছে, হি জাস্ট গোয়িং টু সে one after another idea. So why is there such a wild chase? Why is there such a passionate chase? Who is struggling to escape? Arekbar, who is struggling to escape? So the line suggests, আমরা একটু দেখো কোশ্চেনে উত্তর দেওয়া নেই, বাট আমরা তো এটুকু বুঝতে পারছি যে there are some lovers and the lovers are chasing the maidens. সিঙ্গুলার করো, there is a lover and the lover is chasing the maiden. আমি প্লুরাল কেন করলাম? maidens ওয়ার্ডটা আছে, so there are some lovers probably and the lovers are chasing the maidens. yes or no? তাহলে আমি কি দেখতে পাচ্ছি? তুমি কি বলবে স্যার, are the lovers mad? No, no, no. The lovers were not mad. Actually, the lovers had that overwhelming passion of love. The word mad indicates the overwhelming passion of love. The word mad indicates the overwhelming passion of love. Yes or no? And this action is frozen. What I say? This action is frozen. Why do I use the word frozen? It's permanent. It's permanent. It's permanent. So what is frozen? This action is frozen. Which action? That the maidens are being chased by the lovers. Which action? That the maidens are being chased by the lovers. Which action? That the maidens are being chased by the lovers. This action. পারলে বুঝতে বলছে এইটাকে আমরা কি বলতে পারবো? এই অ্যাকশনটা পুরোপুরিভাবে চেজ হয়ে গেছে, ভাই সরি মাফ করবে, এই অ্যাকশনটা পুরোপুরিভাবে রেকর্ডেড হয়ে গেছে. So this chase will continue eternally. Am I right or wrong? This chase will continue eternally. And people will forever, go on chasing. People will forever go on chasing. ঠিক আছে? So this action is captured on the urn and the chase will remain eternally. আচ্ছা, এই chase কি successful হবে? ইদার পার্টি, কোনো পার্টি জিততে পারবে? মেয়েটা বাঁচতে পারবে বা মেয়েটা পালাতে পারবে? লাভারটা পাবে কি লাভারটা হারাবে? ওই যে এরকম করে একজন তাড়া করছে আর এরকম করে একজন পালাচ্ছে, ওই যে সিনটা, যে সিনটাকে আজকে ওই পার্টিকুলার আর্নের উপর খোদাই করা রয়েছে, এটা আজীবন থেকে যাচ্ছে. ইটস গোয়িং টু বি ইটারনাল, ইটস গোয়িং টু বি পার্মানেন্ট. এটা টেম্পোরারি নয়, এটা সারা জীবনের জন্য ওই জায়গাতে আমরা কি দেখতে পাচ্ছি? রেকর্ডেড হয়ে থাকছে. ব্যাপারটা বোঝা যাচ্ছে? তাহলে একদিকে রয়েছে ডিজায়ার, ডিজায়ার কার মধ্যে রয়েছে? উইদিন দ্য লাভার, যে পারসিউ করছে. আরেকদিকে রয়েছে পালা, ঠিক আছে? তার মানে একজন রেজিস্ট করতে চাইছে. সুতরাং আমরা দেখতে পাচ্ছি এই আর্নের মধ্যে একটা ড্রামাটিক সিচুয়েশন আছে. ইন দ্য আর্ন উই কাম অ্যাক্রস এ কাইন্ড অফ আ dramatic situation. Yes or no? So there is unfulfilled desire, there is the eternal motion without completion. And একটা eternal motion আছে, কিন্তু সেই মোশনের মধ্যে কমপ্লিশন নেই. লাস্ট লাইন অফ দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা, কবি জানতে চাইছেন, বলছে আচ্ছা এই পাইপগুলো কোথাকার? তাহলে সেখানে আমরা কি দেখতে পাচ্ছি? there are some musical instruments. সেটা হচ্ছে পাইপ. পাইপ হচ্ছে বাঁশির মতো, তাই পাইপ মানে লিখবে ফ্লুট. বুঝতে পারছ? এনসিয়েন্ট গ্রিক মিউজিক, এনসিয়েন্ট গ্রিক ফেস্টিভ্যালে পাইপ ইউজ হয়. বুঝতে পারছ? এবং সেখানে আমরা আবার কি দেখতে পাচ্ছি? সেখানে আমরা আবার দেখতে পাচ্ছি দ্য ইমেজ অফ টিম্ব্রেল. বুঝতে পারছ? এই টিম্ব্রেলটা কি? দেখো, অ্যানাদার টাইপ অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, অ্যানাদার টাইপ অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট. ঠিক আছে? আর একটা ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টকে বলবে টিম্ব্রেল. তাহলে পাইপ বা টিম্ব্রেল এগুলো কি? এগুলো বিভিন্ন রকম. দেখো টিম্ব্রেলটা কি, এগুলো সেই সিনেমার নায়কদের হাতে অনেক সময় দেখেছো. ঠিক আছে? আমরা ছবি দেখাচ্ছি, তোমরা এই ছবিটা দেখলে হয়তো বুঝতে পারবে. দিস ইজ দ্য টিম্ব্রেল. তোমরা দেখে নাও, দিস ইজ দ্য টিম্ব্রেল. দিস ইজ দ্য টিম্ব্রেল. সিনেমা নায়কদের হাতে এমনি এমনি করে বাজায়, তোমরা দেখো নি এগুলো টিম্ব্রেল. ঠিক আছে? সো টিম্ব্রেল এটা একটা, ইটস লাইক এ ড্রাম বাট ইটস এ হ্যান্ড হেল্ড ড্রাম. কি বললাম? এক্স্যাক্টলি, it's a hand held drum. It's a hand held drum. It's a hand held drum.
such a drum that is held by someone, এমন একটা ড্রাম যে ড্রামটা কেউ যেন, বোঝা যাচ্ছে, কেউ যেন সেই ড্রামটাকে ধরে রেখেছে, এটাকে আমরা দেখতে পাচ্ছি। সুতরাং কেউ যেন পালাচ্ছে, কোনো যেন উৎসব হচ্ছে। এরপরে দেখো বলছে হোয়াট ওয়াইল্ড এক্সট্যাসি। এই ওয়াইল্ড এক্সট্যাসি ইটস অ্যান ইম্পর্টেন্ট ফ্রেজ। এর মানে লেখো আনকন্ট্রোলেবল জয় অর এক্সাইটমেন্ট। কি বললাম? আনকন্ট্রোলেবল জয় অর এক্সাইটমেন্ট। কবি জানতে চাইছেন এই আনকন্ট্রোলেবল জয় বা এক্সাইটমেন্টের কারণ কি। ঠিক আছে, হোয়াট ইজ দিস আনকন্ট্রোলেবল জয়, হোয়াট ইজ দিস আনকন্ট্রোলেবল এক্সাইটমেন্ট, হোয়াট ইজ দিস আনকন্ট্রোলেবল জয়, what is this uncontrollable excitement? Yes or no? So the poet wants to know about the passionate celebration. The poet wants to know about the joyful frenzy. যে সবাই এরকম করে নাচছে কেন, সবাই এত সেলিব্রেশন করছে কেন, why everybody celebrates, why people started to dance, why people started to do all these festivals. The poet is very curious to know. কবি এই জিনিসগুলোকে তিনি জানতে চাইছেন। তার মানে আমরা in the opening stanza we come across about many things. We come across about the disliking of the maiden, we come across about the mad pursuit, we come across about that there are many men, these people wanted to get an escape, তারা পালাতে চাইছে। There are many people who have been performing something with pipes and timbrels. সুতরাং তিনি অনেক কিছুকে এই পার্টিকুলার জায়গার মধ্যে তিনি দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এই দ্বিতীয় স্ট্রেঞ্জা পড়ার আগে আমি ভগবান শ্রীকৃষ্ণের ছবিটার কথা তোমাদেরকে ইমাজিন করতে বলছি। You can see that Lord Krishna is holding a flute. But can you ever listen to the music played by Krishna? But still you feel that he is holding the flute and he is playing the flute and the music is audible, right? বরং কিছু গানকে শোনা যায়, কিছু গানকে শোনা যায় না। যে গানগুলোকে শোনা যায় সেগুলো তো সুইট, আর যেগুলোকে শোনা যায় না সেগুলো সুইটার। যে গানগুলোকে শোনা যায় সেগুলো তো সুইট, যেগুলো শোনা যায় না সেগুলো হচ্ছে সুইটার। তুমি বলবে স্যার লাইনটার মানে কি? কিছু মিউজিক ইমাজিনারি হয়, আর এই ইমাজিনারি মিউজিক গুলো একটা অদ্ভুত ধরনের সেন্সেশনকে প্রডিউস করে। সাপোজ ইউ হ্যাভ গন টু মথুরা, পারলে বুঝতে, ইউ হ্যাভ গন টু বৃন্দাবন, and there you come across a flute. ব্যাপারটা বুঝে আছে? এবং সেখানে তুমি একটা ফ্লুট দেখেছো, ভগবান শ্রীকৃষ্ণের একটা ফ্লুট তুমি দেখতে পেয়েছো। ঠিক আছে না, ভগবান শ্রীকৃষ্ণ তোমার জন্য এই বাঁশি বাজাচ্ছেন না, তার হাতে ওই যে বাঁশি ধরা রয়েছে, সেই বাঁশি ধরে তিনি দাঁড়িয়ে রয়েছেন মূর্তি রূপে। তুমি শুনতে পাচ্ছ না তার বাঁশির আওয়াজ, কিন্তু ইউল বি সারপ্রাইজড, এই অদ্ভুত মনের মধ্যে একটা শান্তি চলে এলো, ঠিক যেমন শান্তি আসে মিউজিক আসার পর। তেমন অনেক অনেক সময় অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য লাইন? দ্য মিউজিক উই হিয়ার ইজ সুইট। কি বললাম? I can't hear you. The music we hear is sweet, but the imagined music is even sweeter. এই লাইন বহুবার কোশ্চেন পড়েছে যে যে গানকে হার্ড মেলোডিজ, এখানে হার্ড মেলোডিজ মানে লিখো দ্য মেলোডিজ উই লিসেন টু। আরেকবার শুনতে পেলাম না, আরেকবার বলো। দ্য মেলোডিজ উই লিসেন টু, হার্ড মেলোডিজ আর সুইট, অর্থাৎ যে মেলোডিগুলোকে আমরা শুনি সেই মেলোডিগুলো কি? সেই মেলোডিগুলো হচ্ছে সুইট। দ্য মেলোডিজ উই লিসেন টু আর অলওয়েজ সুইট, বাট যেগুলো শুনতে আমরা পাই না সেগুলোকে আমরা কি বলতে পারবো? সেইগুলোকে আমরা আরো সুইটার বলতে পারবো। সুইটার বলতে আরো বেশি অ্যাট্রাকটিভ বলতে পারবো, আরো বেশি
ডিলাইটফুল বলতে পারবো। সো হার্ড মেলোডিজ মানে কি আমি বলতে পারি না রিয়েল মিউজিক? বলো। আচ্ছা, আনহার্ড মেলোডিজ মানে কি আমি বলতে পারি না ইমাজিনারি মিউজিক? ইয়াস, এটা হচ্ছে পরে আমার পরবর্তী ক্ষেত্রে মডিফাইড মিনিং। প্রথমে আমি একটা আউটওয়ার্ড মিনিং করলাম, বললাম একটা মিউজিককে আমরা উই লিসেন টু, আর একটা মিউজিককে উই ক্যানট লিসেন টু। পারলে বুঝতে? এইভাবে আমি তফাৎ করলাম এবং তারপরে আমি আবার মিউজিকটাকে দুটো ক্যাটাগরিতে ভাগ করে দিলাম। একটাকে বললাম দ্য রিয়েল মিউজিক, আরেকটাকে বললাম ইমাজিনারি মিউজিক। পারলে বুঝতে? এবং কিডস বললেন পরিষ্কারভাবে দ্যাট দ্য আনহার্ড মেলোডিজ আর সুইটার। অ্যাকচুয়ালি রিয়েল মিউজিক কি হতে পারে বলো তো? দ্য রিয়েল মিউজিক এন্ডস। বুঝতে পারছো? কেউ বাঁশিটা তোমার সামনে 5 মিনিট মানে 24 ঘন্টা টেনে বাজাবে না। সো দ্য রিয়েল মিউজিক এন্ডস অ্যান্ড দ্য রিয়েল মিউজিক ক্যানট বি পারফেক্ট। যে যত বড়ই গায়ক হোক, কোনো না কোনো দিন দেখবে সে একটা গান একটু হয়তো সুরটা ভুল হয়ে গেল, উইথ ডিউ রেসপেক্ট টু অল দ্য সিঙ্গার্স অফ দ্য হোল ওয়ার্ল্ড। কিন্তু কোনো কোনো সময় দেখবে কোনো ড্রামার ভালো বাজাতে পারলো না, কোনো গিটারিস্টের, বুঝতে পারছো, মাইকের যে সাউন্ড ইঞ্জিনিয়ারিং তাতে সমস্যা হল। তাই রিয়েল মিউজিকের মধ্যে তুমি কিন্তু অনেক সময় ইউ ক্যান ডিসকভার ইমপারফেকশন। পারলে বুঝতে? তাহলে রিয়েল মিউজিকটা জাস্ট সুইট, নট এক্সট্রাঅর্ডিনারি, জাস্ট সুইট। ব্যাপারটা বোঝা যাচ্ছে? কিন্তু যেটা ইমাজিনারি মিউজিক, ভগবান কৃষ্ণের হাতে যে বাঁশি ধরা রয়েছে, যে বাঁশি তিনি বাজিয়ে চলেছেন, এই বাঁশি বাজানো কিন্তু কোনোদিন থামে না, না দিনে না রাতে। পারলে বুঝতে? না এই যুগে না আগামী কোনো যুগে এটা থামবে। তাহলে এটা তো কাল্পনিক মিউজিক, এই মিউজিক ইট নেভার স্টপস। আর এই মিউজিকের এর মধ্যে কোনো ইমপারফেকশন খুঁজে পাবে না। তাই যা কিছু কাল্পনিক তা কিছু সুন্দর, হোয়াট এভার ইজ ইমাজিনারি সেটাই বিউটিফুল। ব্যাপারটা বোঝা যাচ্ছে তো? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? দ্য পাইপস অন দ্য আর্ন, শোনো জিনিসটা, শোনো এক্সপ্লেনেশনটা। দ্য পাইপস অন দ্য আর্ন, দ্য টিম্ব্রেলস অন দ্য আর্ন, they do not produce actual sound. কারণ কি? These are the images of the pipes, these are the images of the timbrels. কি বললাম? The pipes on the arm, the timbrels on the arm, they do not produce real music. কারণ the pipes on the arm, the timbrels on the arm, they do not produce actual sound. But the poet imagines that the pipes and the timbrels seem to play forever. Yes or no? So now এই যে কথাটা play on, hello, play on, এর মানে the imaginary music plays forever in his mind. এই play on এর পাশে ওই কথাটা লিখবে the imaginary music plays forever in his mind. The imaginary music plays forever in his mind. It continues eternally in his mind. The imaginary music plays forever in his mind. The imaginary music, continues eternally. ঠিক আছে? এরপরে লক্ষ্য করো হচ্ছে, হ্যাঁ, therefore o you soft pipes. সো যেহেতু এটা আনহার্ড মিউজিক বা কাল্পনিক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের কথা কবি বললেন, তাই বললেন ও সফট পাইপস, তুমি গেয়ে যাও। অর্থাৎ তুমি, ইউ আর দ্য ইমাজিনারি পাইপ, ইউ আর দ্য ইমাজিনারি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। প্লিজ লিসেন টু মি, ইউ আর দ্য ইমাজিনারি মিউজিক, ইউ মানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। এবং তুমি কি করো? তুমি সারা জীবন এই গানকে তুমি গাইতে থাকো। নট টু দ্য সেন্সুয়াল ইয়ার, সেন্সুয়াল ইয়ার মানে ফিজিক্যাল হিয়ারিং, তার মানে দ্য মিউজিক ক্যানট বি হার্ড ফিজিক্যালি। আরেকবার, নট টু দ্য সেন্সুয়াল ইয়ার মানে কি? দ্য মিউজিক ক্যানট বি হার্ড সেন্সুয়ালি, মানে ফিজিক্যালি। দ্য মিউজিক ক্যানট বি হার্ড ফিজিক্যালি, অর্থাৎ ফিজিক্যালি তুমি এই মিউজিককে শুনতে পাবে না, বাট ইউ ক্যান ফিল দ্য মিউজিক। You cannot listen to the music, but you can feel the music. And that is the greatness of the music. You can feel the music, but you cannot listen to the music. And this is the power of imagination. And that is what
called the power of imagination. So this music is not hard physically. Boys and girls, can we ever listen to the music? No, this music is not hard physically, but we can feel deeply this music. But we can feel deeply this music. Yes or no? Okay, we are not able to listen to the music, but this music is more endeared. Endeared means more loved. More loved. Here, more loved means the music, you know, deeply felt. এই মিউজিকটাকে আমরা কি করতে পারবো? এই মিউজিকটাকে আমরা আরো বেশি ডিপলি ফিল করতে পারবো। ব্যাপারটা বোঝা যাচ্ছে? তাহলে আমি আবার বলছি, তুমি যদি বলো যে স্যার লাইনটা প্রচন্ড জটিল লাগছে, একটা কথাই বলে দিন, তাহলে এই লাইনটাকে আমি এক কথায় এই লাইনটার মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। দ্য মিউজিক অফ দ্য আর্ন, দ্য মিউজিক অফ দ্য আর্ন ইজ নট হার্ড, ইজ নট হার্ড থ্রু দ্য ফিজিক্যাল ইয়ার, through the physical ear, but it is more deeply loved and appreciated. কি বললাম বোঝা গেছে? The music of the arn is not heard through the physical ear. আবার বলছি, the music of the arn is not heard through the physical ear, but it is more deeply loved, it is more deeply appreciated. সুতরাং যেটা আমরা কানে শুনতে পাচ্ছি না, তার মানে সেন্সুয়াল ইয়ার বলতে আমরা কি বলতে পারবো? এক্স্যাক্টলি, এটাকে আমরা ফিজিক্যাল ওয়ার্ল্ড বলতে পারবো, রিয়েল ওয়ার্ল্ড বলতে পারবো। অর্থাৎ এই আর্নের ইম্প্যাক্টটা কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে নেই। দিস আর্ন, ইউ ক্যান এনজয় দ্য বিউটি অফ দ্য আর্ন, you can enjoy the melody of the arn only if you start to experience the arn, only if you start to experience the arn by your mind and by your soul. তুমি এই আর্নকে তখনই ফিল করতে পারবে যদি তুমি এই আর্নকে ফিল করা শুরু করো with the help of your mind, with the help of your soul. ঠিক আছে, এই অবধি রইল আজকে।